একটা কথাই বলবো, শুরুর দিকে আমাকে যতটা হেট করতো আজকে কি করো? শুরুর দিকে আনাস ভাইয়ের কমনের কথা শুনে যেরকম খচখচ করে লাগতো, আজকে কি লাগতেছে? আজকে কি বেসিক পড়া ভাইয়াদের কথা খেলা হয়? কোথায় তারা? কোথায় তারা তোমার বিপদে? ইউ ক্যান লাভ মি অর ইউ ক্যান হেট মি, বিশ্বাস করো তোমার জীবনের প্রত্যেকটা ডাউনফলে আমি ইনশাল্লাহ তোমার পাশে থাকতে চাই, পাশে থাকবো। হ্যাঁ, কিছু ভুল আমারও আছে, মনে রাখতে হবে কিছু ভুল তোমারও আছে। জানি তুমি খুব কষ্ট করছো, আই নো ইউ আর অলরেডি টায়ার্ড, আই নো তুমি অলরেডি হার মানার সর্বশেষ পর্যায়ে আছো। বাট যদি তুমি আজকে শক্তি নিয়ে জোরে একটা চিৎকার দিয়ে মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে আরেকবার শুরু করতে পারো, আমি এটুকু তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি উনি তোমাকে নিরাশ করবেন না। আর ইউ রেডি? বেস্ট অফ লাক, টাটা। কিছু স্টুডেন্ট আছে প্রতি ব্যাচে এই যে ৬৯,০০০-এর মধ্যে এখানে ১০,০০০ পোলা বানাচ্ছে, বুঝছিস? এদেরকে যদি কালকে আমি প্লেনে করে আন্দামান দ্বীপপুঞ্জে নিয়ে যাই, হ্যাঁ, এবং এদের টিচারের জায়গায় বানর বসায় দিই, যে বানর পড়াবে একে, বানর, তো একটা বানর দিয়ে বসায় দিব, ও তাও বুয়েটে চান্স পাবে, ও তাও মেডিকেলে টপ করবে। কথা হলো যখনই আমরা কথা বলতে আসি তখনই মানুষ আবিষ্কার করে বুয়েট ফার্স্ট। আরে বুয়েট ফার্স্ট ওটা তো একটা প্রাণী, ওটা মানুষই নাই না ফার্স্ট, ওটা তো একটা মানে লাইক এআই, এটা এআই মডেলের সাথে কম্পারিজন হয়। যে বুয়েট ফার্স্টকে আইডলও মানছো, সে বুয়েট ফার্স্ট মনে করো সকালবেলা উঠে ৩টার দিকে এক গ্লাস জুস খায় ২০ ঘন্টা পরে, আর তুমি বাসায় বসে বসে ১৬ ঘন্টা ফোন স্ক্রল করো, কোনে থেকে কিসের কম্পারিজন হইতেছে বুঝলাম না। এখন আমি যদি বলি আমার আইডলকে দাঁড়ক রাত 3টার দিকে জিম করে, আর ভাই তো মরে যাবো রাত 3টার দিকে উঠতে, 2 দিন উঠলে মনে করো পরের দিন আমার চেহারায় পাওয়া যাবে না, আমি নাই। ঠিক আছে, তো এই যে তোমরা কম্পারিজন গুলো যখন করো তখন খুব খারাপ লাগে। এইবার তুই এত বেশি পড়বি, এত ভয়ানক পরিমাণে পড়বি যে তোর যাতে অসুস্থ হয়ে যায়। এটা যদি মুখে বলা মেটাফরিক্যালি স্পিকিং কেউ করতে করতে ওরকম হয় না, কারণ কেউই তোমরা এত বেশি করোই নাই, এই জন্য চান্সটা হয় নাই। ঠিক আছে, তো সামনে যদি চান্স পেতে চাও এই পরিমাণে রিভেঞ্জ ফুল মেন্টালিটি আসতে হবে। আর যে কোনো সময় অনেক একটা কথা বলতে উইল ফ্রম দ্য হিল ইজ নট এজ হাঙ্গি এজ দ্য উইল ক্লাইম্বিং দ্য হিল। অর্থাৎ যে পোলাপান চান্স পেয়ে গেছে বা যারা মেডিকেলে পরীক্ষাই দেয় নাই, বা গুচ্ছ কৃষি বা রাবি চবি জাবিতে এক্সাম দিবে, এদের ভিতরে তোমার মতো হাঙ্গার নাই, এদের ভিতরে কোনো রিভেঞ্জের মেন্টালিটি নাই, তোমার ভিতরে আছে। তো আগুনটা কাজে লাগাও ভাইয়া, আগুনটা কাজে লাগাও, আগুনটা জ্বালাও। আমি হলে কি করতাম জানো? আমি হলে সোশ্যাল মিডিয়া ডিঅ্যাক্টিভেট করতাম, আমি বসে বসে দেখতাম, তারপর যার যার রেজাল্ট ভালো এগুলো নামগুলো লিখতাম টেবিলের সামনে থাকা কাগজের মধ্যে, আমাকে নিয়ে যে যা কথা বলছে প্রত্যেকটা কথা আমি বসে বসে লিখতাম। এগুলো লেখার পরে টেবিলের সামনে সুন্দর মতো টাঙ্গায় রাখতাম, টাঙ্গায় রাখার পরে প্রতিদিন এটা দেখতাম, প্রতিদিন পড়তাম, দেখতাম পড়তাম, কানতাম, চোখ মুছতাম, আবার পড়তাম, আবার দেখতাম, আবার পড়তাম। তখন আমার মেন্টালিটি হবে ডিফেন্স করা। সেবার মেডিকেলে যদি আমি চান্স পেয়ে যেতাম তাহলে নিষ্ঠুরে এই দুনিয়ার অনেক কিছুই আমার অজানা থাকতো। আজকে আমার গল্প তোমাদের শোনাবো, যেই গল্পটা তোমাদের শোনা উচিত। কেন শোনা উচিত? কারণ তোমরা যেই সময়টা এখন পার করতেছো, এই সময়টা একটা সময় আমি পার করে আসছি, এবং সেই অবস্থা থেকে আমি কাম ব্যাক করি। 2017 আমার জীবনের আই থিঙ্ক ওয়ান অফ দ্য টাফেস্ট স্যাডেস্ট সময় 2017 সালে যায়। কারণ ছোটকাল থেকে আমার ইচ্ছা ছিল যে আমি মেডিকেলে পড়বো, ডাক্তার হবো। আমার মায়ের অনেক বেশি ইচ্ছা ছিল, আমার চেয়েও বেশি ইচ্ছা ছিল আমার মায়ের। তো 2017 সাল আমি প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিই, কিন্তু আনফর্চুনেটলি কোনো কারণে চান্স হয়নি। মাত্র 2 নাম্বারের জন্য আমার চান্স হয়নি। তখন সত্যি বলতে যখন মেডিকেল এক্সামটা এত বেশি ইমোশন মেডিকেল এক্সামের সাথে রিলেটেড, তোমার হার্ট ব্রেক হবেই। তোমাকে আমি যতই বলি যে দেখো ভাই কষ্ট পাও না, হ্যাঁ জীবনে তুমি অনেক কিছু করতে পারবো, বাট সত্যি কথা বলতে মেডিকেল এক্সামটার সাথে অনেক বেশি ইমোশন, অনেক বেশি অ্যাটাচমেন্ট মানুষের। কেননা তুমি বুয়েটে চান্স না পেলে তুমি কুয়েটে যেতে পারবা, রুয়েটে যেতে পারবা, ব্লা ব্লা ব্লা, বেশ কিছু অপশন আছে। বাট মেডিকেলে চান্স না পেলে তুমি আর কোথাও যেতে পারবা না। অর্থাৎ তোমার ডাক্তার হওয়ার জন্য এই একটা ওয়ে মেডিকেল এক্সাম, তোমার ডাক্তার হওয়ার জন্য এই একটাই রাস্তা। 2017 সাল আমি যখন চান্স পাইনি, তখন সত্যি কথা বলতে আমার সাহস ছিল না, আমার মধ্যে সেই শক্তি ছিল না যে আমি আমার পরিবারের সামনে দাঁড়াই, আমি আমার মায়ের সামনে দাঁড়াই। আমি পারিনি। আমি বাসায় যাইনি 1 মাস। আমি আমার এক কাজিনের কাছে থাকি, কাজিনের কাছে 1 মাস এক প্রকার তোমার পলাতন অবস্থায় থাকি। পরবর্তীতে আমার মা সিদ্ধান্ত নেয় যে আমাকে যেভাবেই হোক আমাকে মেডিকেলে পড়াবে, ডাক্তার বানাবে, আমাকে প্রাইভেট মেডিকেলে ভর্তি করাবে। কিন্তু আমি ডিসাইড করি যে আমি যেহেতু ধারের কাছে চলে গেছি, 2 নাম্বারের জন্য চান্স পাইনি, তার মানে আমাকে দিয়ে সম্ভব। আমি যদি আরেকটু চেষ্টা করি, আরেকটু পরিশ্রম করি, তাহলে আমি পারবো, আমি ইনশাল্লাহ পারবো। তো আমি ডিসাইড করি যে আমি সেকেন্ড টাইম দিব, আমি ইনশাল্লাহ চান্স পাবো। কিন্তু আমাদের সময় সেকেন্ড টাইম কিন্তু 5 নাম্বার কাটা হইতো, 5 নাম্বার অনেক বেশি নাম্বার। এবং 2018 সালে মেডিকেল ইতিহাসে স্মরণকালের সবচেয়ে টাফেস্ট এবং পোস্ট কোশ্চেন করা হয়। দ্যাটস ওয়াই সেই বছর সেকেন্ড টাইমে খুব বেশি কিন্তু চান্স পাইনি। সারা বাংলাদেশে তোমার 500 থেকে 600 স্টুডেন্টের মতো জাস্ট সেকেন্ড টাইমে চান্স পায়। সে 2018 সালে টাফেস্ট কোশ্চেন এবং সবচেয়ে পোস্ট কোশ্চেন করা হয়েছে। সে বছর আমি পরীক্ষা দিই,
পরীক্ষা দিয়ে এবং আলহামদুলিল্লাহ কামব্যাক করি। এখন অলরেডি ডাক্তারও হয়ে গেছি। কিন্তু আমি সেই সময়ের কথাটা মনে করতে চাই, সেই সময়ের কথাটা তোমাদের বলতে চাই। 2017 সালে যখন আমি চান্স পাইনি, তখন সত্যি কথা বলতে না আমার ফ্যামিলির সামনে দাঁড়ানোর অবস্থা ছিল না, আমাকে কেউ মেন্টালি সাপোর্ট দিছে। আমাকে মেন্টালি সাপোর্ট দেওয়ার মতো কিন্তু মানুষ ছিল না। তোমার এখন যে অবস্থা, তুমি এখন যে অবস্থায় আছো, ঠিক একই অবস্থা আমি পার করে আসছি। তুমি যখন সফল হবা তখন পুরা দুনিয়া তোমার, পুরা দুনিয়ার মানুষ তোমার, কোচিং এর ভাইয়া পুরা তোমার, তোমার ফ্যামিলি তোমার, তোমার প্রেমিকা তোমার, সবাই তোমার। বাট তুমি যখন সফল হবা না, ব্যর্থ হবা, তখন তুমি দুনিয়া চিনবা। তুমি যদি জিতে যাও তুমি কখনোই দুনিয়া চিনবা না। তুমি যখন হেরে যাবা তখনই তুমি দুনিয়া চিনতে পারবে। সে 2017 সাল আমাকে দুনিয়া চিনায়, আমাকে মানুষ চিনায়, আমাকে এই দুনিয়ায় সার্ভাইভ করতে হয় কিভাবে টিকে থাকতে হয় সেই জিনিসটা আমাকে শেখায়। যদি আমি সেই বছর চান্স পেয়ে যেতাম, হয়তো আমি এত কিছু চিনতাম না, হয়তো আমি একটা মোহের মধ্যে থাকতাম। কারণ এর আগে আমার কাছে মনে হচ্ছে সবাই আমার বন্ধু, সবাই আমার আপনজন। বাট যখন আমি 2017 সালে চান্স পাইনি, তখন আমার একটা কি দুইটা বন্ধু ছিল, একটা বন্ধু ছিল। সেই বন্ধুটার সাথে আমি কথা বলতাম, তার সাথে পড়তাম, তার সাথে আড্ডা দিতাম, তার সাথে মাঝে মাঝে নাস্তা করতাম। তখন একটা বন্ধুই ছিল। সো অনেক সময় হয় কি, অনেক সময় ব্যর্থতা তোমাকে বাস্তবতা চেনাবে, ব্যর্থতা তোমাকে দুনিয়া চেনাবে। অনেক সময় অনেক বড় কোনো কারণে বা বড় কোনো উদ্দেশ্যেও আমাদেরকে অনেক সময় ব্যর্থ হতে হয়। সো তুমি যদি মনে করো যে তোমার জীবন এখানেই শেষ, তাহলে আমি বলবো যে তুমি ভুল করতেছো। সৃষ্টিকর্তা তোমাকে যেহেতু পাঠাইছে, তোমাকে একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছে। হয়তো তোমাকে সাময়িক তোমার রাস্তা এখানে আটকায় দিছে, কিন্তু সামনের যে রাস্তাটা, সামনের যে দরজাটা, সেই দরজাটা যখন খুলবে তোমার জন্য, সেটা তোমাকে অনেক দূর নিয়ে যাবে। সো মাই ব্রাদার সিস্টার্স, আমার ছোট্ট ভাইয়াপুরা, আমি জাস্ট একটা কথাই বলবো, তুমি অনেক বেশি কষ্ট পাচ্ছ, অনেক বেশি দুঃখে আছো, অনেক বেশি হতাশ, তোমার মনে হচ্ছে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। জাস্ট আমি এতটুকু বলবো, যদি অনেক বেশি খারাপ লাগে, যাও আয়নার সামনে দাঁড়াও, নিজের গালের মধ্যে ইচ্ছা মতো থাপ্পড় দাও, নিজেকে টর্চার করো, কিন্তু পরবর্তী সময়ে তুমি টেবিলে পড়তে বসো। কারণ তোমার ভাগ্য যদি পরিবর্তন হয়, এই পড়ার টেবিল তোমার ভাগ্য পরিবর্তন করবে। তোমার কান্না, তোমার দুঃখ কষ্ট কিচ্ছু আসে যায় না এই দুনিয়ার মানুষের কাছে। তুমি আজকে চান্স পাও না, দেখো তোমার বন্ধু, তোমার আত্মীয় স্বজন তোমাকে মেসেজ দিয়ে জ্বালায় ফেলতেছে। তুমি যদি গর্তের মধ্যেও থাকো, তোমাকে সেই গর্ত থেকে উঠাই নিয়ে আসবে তোমার রেজাল্ট জানার জন্য। সো জাস্ট কারোর কথায় কিচ্ছু, কোনো কথায় তুমি ফোকাস করো না। তুমি জাস্ট একটা জিনিসে ফোকাস করো, যে সাকসেস হওয়ার পরে যে নয়েজটা হবে, সেটা যেন লাউডার হয়। সেই নয়েজটা যেন এত বেশি হয় যে তোমার যাতে প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন সবার কানে যাতে পৌঁছায় যায়। তো তোমাকে সফল হইতেই হবে। কার জন্য হইতে হবে? তোমার নিজের জন্য হইতে হবে, কারোর জন্য না, জাস্ট তোমার নিজের জন্য তোমাকে সফল হইতে হবে। আমার এসএসসি পয়েন্ট হচ্ছে 3.11 আর এইচএসসি হচ্ছে 3.25, যেটা দিয়ে ন্যাশনাল আবেদন করার মতো আমার যোগ্যতা ছিল না। এই ছেলেটা অপদার্থ, যেখানে ন্যাশনালে পড়ার মতো যোগ্যতা ছিল না, সেই ছেলেটা আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের একজন স্টুডেন্ট। একটা পয়েন্ট বা একটা জিপিএ কারো ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না। মসজিদে যদি নামাজ পড়তে চাই, সেখানেও ভাইয়ার যে পিডিএফগুলো আছে, আমি পিডিএফগুলো সেখানেও পড়তাম। এখানে ইফতার করি, ইফতারের সামনেও আমি আমার পিডিএফ বা বই একাডেমিক যেগুলো পড়ার লাগে পড়তাম আর ইফতার করতাম। আল্লাহর কাছে সেখানেই চোখের পানি ফেলে না দোয়া করি, আল্লাহ এত কষ্ট করতেছি, দিন শেষে কি সফলতার হাসিটা পাবো? আসসালামু আলাইকুম, আমি আনিস ইসলাম, বাংলা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়। আমি শুরু করি আমার এসএসসি পয়েন্টে দিয়ে বলি। আমার এসএসসি পয়েন্ট হচ্ছে 3.11 আর এইচএসসি হচ্ছে 3.25, যেটা দিয়ে ন্যাশনাল আবেদন করার মতো আমার যোগ্যতা ছিল না। আমি যোগ্যতা সেটা করতে পারি নাই, আবেদন করতে পারি নাই। তখন বাসায় ভাইয়া বললো, যেহেতু তুই ন্যাশনালে পারলি না, তাহলে গুচ্ছে সেখানে নাকি 6.2টা মিলে, তুই তাহলে গুচ্ছে একবার চেষ্টা করে দেখ। আমি সেটা চেষ্টা করার জন্য বললাম ভাইয়াকে। ভাইয়া বললো তা ঠিক আছে। ভাইয়া আমাকে বই কিনে এনে দেয়, বই নিলাম, নিয়ে এনে শুরু করলাম অ্যাডমিশন জার্নি। ফার্স্ট টাইমের দিলাম পরীক্ষা, দিয়ে এনে সেখানে আমার 3টা মিলে 31.25 আসে, যার মধ্যে ইংলিশে ছিল 1.25, 1.25, আর বাংলায় ছিল 18, আর জিকেটা ছিল মনে হয় 11। তখন খুবই ভেঙে পড়লাম। ভেঙে পড়ার পর আবার আমাকে ভাইয়া বললো, আমি আর পড়াশোনা করার ইচ্ছে ছিল না, যেখানে আমার ন্যাশনালি আবেদন করার নাই, ন্যাশনালি পড়ার যোগ্যতা নেই, সেখানে আবার এখানে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, সেখানে পড়াশোনা করা তো কিন্তু একটা বিলাসিতা, এর বেশি কিছু না। কী করি তখন বুঝতেছি না আমি বিষয়টা। তখন ভাইয়া বললো, দেখ আবার চেষ্টা করে দেখ, পারলে পাইতে পারিস, আল্লাহ যদি ভাগ্যে রাখে, দেখ তুই পারবি। ভাইয়ার এই কথাটার উপর ভিত্তি রেখেছিলাম। ভাইয়া শুধু বলছে যে তুই পারবি, এই কথাটার উপর ভিত্তি করে আমি আবার দ্বিতীয় অ্যাডমিশন শুরু করলাম। আবার আই এডুকেশনে ভর্তি হলাম। ফার্স্ট টাইমে আই এডুকেশনে ছিলাম, আবার আই এডুকেশনে ভর্তি হলাম অনেক আশা নিয়ে। অ্যাডমিশন শুরু করলাম আমি 3 মাস আগে শুরু করেছিলাম। ভাইয়ারা যখন জিএসটি প্রথম কোর্সটা বাইর করে, তখনই আমি এনরোল করি। আমি অন্য কোনো ব্যাচে ছিলাম না, শুধু গুচ্ছ ব্যাচে ছিলাম। শুরু করলাম, শুরু করে না আমার অ্যাডমিশন শুরু করলাম।
আমি শুধু রমজান মাসের আমার যে অ্যাডমিশন যে ছিল, আমার যে পড়াশোনার যে রুটিনটা ছিল, শুধু এটা শেয়ার করবো, আর করবো না বাকিটা। আমার এরকম ছিল, মানে রোজার মাসে নাকি সেখানে একটা হরফ বললে 70 নেকি পাওয়া যায়, সেখানে আমি সেটা করতাম না। আমি রুমে যদি মসজিদে যদি নামাজ পড়তে যাই, সেখানেও ভাইয়ার যে পিডিএফগুলো আছে, আমি পিডিএফগুলো সেখানেও করতাম। ইভেন আমি যখন রোজা এখানে ইফতার করি, ইফতারের সামনেও আমি আমার পিডিএফ বা বই একাডেমিক যেগুলো পড়ার লাগে পড়তাম আর ইফতার করতাম। আল্লাহর কাছে সেখানেই চোখের পানি ফেলে না দোয়া করি, আল্লাহ এত কষ্ট করতেছি, দিন শেষে কি সফলতার হাসিটা পাবো? দুনিয়াদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আমি অ্যাডমিশন জন্য আবার বলতেছি, একটা পয়েন্ট বা একটা জিপিএ কারো ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না। এটা আমার মনে করি, আমি আমার দিক থেকে এটা মনে করি। হার্ডওয়ার্ক প্লাস ডেডিকেশন, হার্ডওয়ার্ক প্লাস ডেডিকেশন ইকুয়াল সাকসেস। আই ট্রাস্ট দিস ফর্মুলা। আমি এটা বিশ্বাস করি, কেননা ভাগ্য পরিশ্রমের ঊর্ধ্বে সবসময় ভাগ্য যেতে পারে না, কেননা পরিশ্রমের ভিতরে সফলতা নিহত থাকে। আল্লাহ নিশ্চয় আল্লাহর পরিশ্রমিকদের হতাশ বা নিরাশ করেন না, যেটা আমি মনে করি। আমার গুচ্ছে পজিশন আসে 2159। সেদিনের কথাটা একটু বলি। আমার পরিবার লোক এত পরিমাণ খুশি হয় যে ছেলেটা অপদার্থ, যেখানে ন্যাশনালে পড়ার মতো যোগ্যতা ছিল না, সেই ছেলেটা আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের একজন স্টুডেন্ট, যেটা আমার পরিবারের লোক এখনও গর্ববোধ করে, আমিও করি। ইনশাল্লাহ সামনের পরটুকু আবার এসে ভালো কিছু করার মতো প্রত্যাশা রাখি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। কামব্যাক। তোমার কি মনে আছে তুমি নিজেকে কথা দিয়েছিলে গত রমজান থেকে তুমি তোমার লাইফের সবচেয়ে বেস্ট কামব্যাকটা দিবা, বাট রমজান পেরিয়ে ঈদ পেরিয়ে এখন কোরবানির ঈদ আসতেছে, তুমি মন থেকে বলো তো এখনো কি তুমি তোমার লাইফে কামব্যাকটা দিতে পারছো? পারো নাই। কেন পারো নাই জানো? কারণ আমরা আমাদের কামব্যাকটা দিতে চাই যখন আমাদের মধ্যে একটু চেতনা জাগ্রত হয়। ঠিক আছে, আজকে আমার একটু ভালো লাগছে, ওকে ফাইন, আমার কাছে মনে হয়েছে যে আমার পড়তে হবে, ওকে ফাইন, আগামীকাল থেকে আমি কামব্যাক করবো। মাথায় রাখবা, কামব্যাক কখনো আগামীকাল থেকে হয় না। অনেকে আমরা চিন্তা করি দুপুরে ভাইয়ের ভিডিও দেখছি, ওকে ফাইন, বিকাল থেকে কামব্যাক দিব, আজকে থেকে কামব্যাক করব। মাথায় রাখবা, কামব্যাক কখনো আগামীকাল থেকে হয় না, কামব্যাক কখনো আজকে থেকে হয় না। কামব্যাক করতে হবে এখন থেকে। এখন ভিডিও দেখছো, এখন নিজেকে ভিডিওটা পোস্ট করো, এখন নিজের মধ্যে শপথ আনো, এখনই কামব্যাকটা করতে হবে। জাস্ট নিজেকে একটা প্রশ্ন করবা যে আমি কামব্যাকটা কেন করব, আমি কামব্যাকটা কেন করবো? খাতার মধ্যে রিজন লেখো, চিন্তা করো আমি কেন কামব্যাক করবো। কামব্যাক করবো নিজের মায়ের জন্য, কামব্যাক করবো নিজের বাবার জন্য, কামব্যাক করবো নিজের সফল হওয়ার জন্য, তোমার মায়ের জন্য কেন? যখন তোমাকে তোমার মাকে পাশের বাসার ভাবি যখন জিজ্ঞেস করবে, ভাবি আপনার ছেলের রেজাল্ট কি, তখন তোমার মা বলবে আমার ছেলে প্লাস পায়নি, মুখ কালো করে, মুখ মাথা হেড করে নিচু করে বলবে আমার ছেলে প্লাস পায়নি, আমার ছেলে চান্স পায়নি। তুমি কি তোমার মাকে এত অসম্মান দিতে চাও? তোমার বাবাকে যখন তোমার বাবার বন্ধু জিজ্ঞেস করবে আপনার ছেলের রেজাল্ট গো কি পাইছে, কোন জায়গায় চান্স পেয়েছে, তখন কি বলবে? আমার ছেলে প্লাস পায়নি, আমার ছেলে একটুর জন্য চান্স মিস গেছে, অনেক পড়ছে তবে চান্স মিস গেছে। তুমি তোমার বাবাকে এত ছোট করবা, এত অসম্মান করবে? তুমি না, তুমি তোমার বাবা মার মুখকে উজ্জ্বল করবা, কখনো তাদেরকে একটু পরিমাণ তাদের মুখ বেজার করতে দিবা না। এই দুইটা মানুষকে যদি তুমি হ্যাপি করতে না পারো, ওরা তোমার কাছে আর কি চাইছে? টাকা চাইছে, বাড়ি চাইছে, গাড়ি চাইছে না, জাস্ট তোমার মুখের হাসি, তুমি ভালো রেজাল্ট করছো, এটা একটু ওনারা প্রাউড ফিল করে বলবে। এর থেকে তো বেশি কিছু না, এর থেকে তো বেশি কিছু না। তোমার নিজের কথা বাদে দিলাম, আরে ভাই তোর নিজের জন্য তোর কামব্যাক করতে হবে। তুমি যদি ভালো রেজাল্ট না করো, যখন দেখবা সব বন্ধু বান্ধব খুব ভালো ভালো রেজাল্ট, খুব ভালো ভালো জায়গাতে আছে, তখন নিজেকে কি করবা? বন্ধুদের সাথে আড্ডা দিবা? এই বন্ধু বান্ধব কেউ থাকবে না, তখন সবাই যার যার মতো সফলতার পথে হাঁটবে, তুমি একাই শুধু ব্যর্থতাকে বরণ করে নিবা, তুমি একাই শুধু বাকিদের থেকে গুটিয়ে নিবা। কেন তুমি এই পথ হাঁটতেছো? হাতে আর কয়দিন সময় আছে, কেন সময়টাকে নষ্ট করতেছো? ঠিক আর কিছুদিন পরে তোমার এইচএসসি পরীক্ষা, এরপরে তোমার ভার্সিটি অ্যাডমিশন। কি সমস্যা তোমার? এত অবহেলা কেন? তোমার এইচএসসি কি পারো না? আমাদেরকে বলো, ভাইয়াকে বলো, ভাইয়া বাংলা পড়াই, আমাদের ব্যাচে ইংরেজি পড়ানো হয়, আইসিটি পড়ানো হয়, তুমি প্রয়োজনে ব্যাচে ভর্তি হওয়া লাগবে না, ফ্রি ক্লাস করো। কিভাবে হেল্প করা দরকার? ভাই এমসিকিউ মিশন দিচ্ছি, ওই ক্লাসগুলো করো, এমসিকিউ প্রবলেম শেষ হয়ে যাবে। আর কিভাবে হেল্প করা যায়? আমাদের বাংলা আইসিটি ব্যাচে ভর্তি হতে চাও, ভাইকে নক দাও, টাকার প্রবলেম, আমি কথা দিলাম আমি হেল্প করবো। কেন তুমি এত অবহেলার মধ্যে পড়ে আছো? আর কিছুদিন পরে না অ্যাডমিশন দিবা। অ্যাডমিশনটা কি মানে এটা কোনো ছেলে খেলা? অ্যাডমিশনটা কি কোনো ছেলে খেলা? এটা তুমি 2 মাস পরে চান্স পেয়ে যাবা? না, 2 বছর পরেও তো চান্স পায় না। তার মানে কি ভাই, তাহলে আমি হাল ছেড়ে দিব? হাল ছেড়ে দিয়ে কি করবা? প্রাইভেটে পড়বা? লক্ষ লক্ষ টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি তোমার বাপ মায়ের আছে? নাই। আমি জানি তুমি আলাল করে দূরাল না, নাই। ন্যাশনালে পড়বা, ঘোড়ার আকাশে কাটতে পারবা না, কি করবা তুমি? কি করবে তুমি? হাল ছেড়ে দিতে বলো, হাল ছেড়ে কি করবা? কি করবা? অপশন নাই। সো মোটামুটি পড়াশোনা করো, মোটামুটি কেন সর্বোচ্চ লেভেলের পড়াশোনা করো। ইনশাআল্লাহ তুমি যদি পরিশ্রম করো,
জাস্ট নিজের উপর বিশ্বাস রাখবা, পরিশ্রম করবা, পরিশ্রমের পাশাপাশি তোমার আব্বু আম্মুকে বলবা, অ্যাটলিস্ট তোমার মাকে বলবা, মা আমার মাথায় একটু ফু দিয়ে দেন, আমার জন্য একটু দোয়া করেন। পরিশ্রমের পাশাপাশি ভাগ্যটা ইম্পর্টেন্ট, পরিশ্রমের পাশাপাশি তাকদীর ইম্পর্টেন্ট, পরিশ্রমের পাশাপাশি দোয়াটাও ইম্পর্টেন্ট। নিজের পরিশ্রম নিজে করবা, নিজের উপর বিশ্বাস রাখবা, মাঝে মাঝে মাকে বলবো, মা আমার মাথায় একটা ফু দিয়ে দেন, মাথায় একটা ফু দিয়ে দেন, একটু দোয়া করে দেন যাতে আমি পারি, যাতে আমার দ্বারা পসিবল হয়। ইনশাআল্লাহ তোমার পরিশ্রম, তোমার দোয়া, তোমার চেষ্টা, তোমার বিশ্বাস এবং তোমার মা বাবার দোয়া, এই দুইয়ের সমন্বয় ইনশাআল্লাহ তোমার দ্বারাই পসিবল। ভাই আসি তোমার এইচএসসি জার্নি, তো আমি আসি তোমার অ্যাডমিশনের জার্নিতে আসি, তোমরা যারা যারা মানবিক বিভাগে আসো আমি আসি ইনশাআল্লাহ তোমার এই পুরো অ্যাডমিশন জার্নিতে পুরো কভার করার জন্য ভাইয়া আসি। আমার পুরো টিম আছে, আমার পুরো আবু সুফিয়ান ফুল টিম আছে। তুমি যে ইউনিটে হও, বি ইউনিট বলো, সি ইউনিট বলো, ইনশাআল্লাহ আমরা আছি। সো কনফিডেন্স হারায়ও না, পড়াশোনা করো, পরিশ্রম করো, কোথাও প্রবলেম হলে জিজ্ঞেস করো, ভাই আমার এই প্রবলেম, আমি উঠবো কি করে, আমার রিভিশন শেষ হয়নি, আমার এক্সাম শেষ হয়নি, আমার আরো কিছু বাকি আছে, আমি সিকিউরিটি প্রবলেম, হেল্প নাও। বাট হাল ছেড়ে দিও না, হাল ছেড়ে দিলেই তুমি পরাজিত হবা, হাল ছেড়ে দিলেই তুমি পরাজিত হবা। হাল ছাড়া যাবে না, শেষ পর্যন্ত লেগে থাকতে হবে, পরীক্ষার আগের দিন পর্যন্ত পরিশ্রম করতে হবে। ওই দিন আমার পরিশ্রম শেষ হবে যেই দিন আমার রেজাল্ট আসবে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এততম হয়েছি, আমি বইটি এততম হয়েছি, আমি মেডিকেল এততম হয়েছি, ওই দিন তোমার পড়াশোনা বন্ধ হবে। মানে সাময়িক এই অ্যাডমিশনের যাত্রাটা, এই এইচএসসি যাত্রাটা ইনশাআল্লাহ তোমার দ্বারা সম্ভব। কনফিডেন্স রাখো, ইনশাআল্লাহ তুমি পারবে। আমরা আছি, তুমিও আছো ইনশাআল্লাহ। কল্পনা করো রেজাল্টের দিন তুমি দেখলা, ক্লিক করলা, দেখলা আসতেছে না, ক্লিক করলা, দেখলা জিপিএ 5, তুমি A+ পেয়ে গেছো। তখনের যে মোমেন্টটা দেখবা, মানে তুমি এত 2 মাস বা 2 বছর এই কঠোর পরিশ্রম করার কারণে, অ্যাটলিস্ট এই 3 মাস প্রপার ইউটিলাইজ করার কারণে তুমি যখন A+ পাবা, অটোমেটিক তোমার একটা আনন্দের কান্না দিয়ে চলে আসবে। এবং তুমি যখন তোমার বাবা মারে তুমি মানে বুকে জড়ায় বলবা যে আব্বু আম্মু তুমি দেখছো এত পরিশ্রম করছে, এবং তোমার ছেলে তোমার মেয়েটা A+ পেয়ে গেছে, তোমার মেয়েটা তোমার ছেলেটা জিপিএ 5 পাইছে, তখন যে তোমার যে আনন্দটা, তোমার যখন পরিবারের মানুষের সাথে ভাগাভাগি করে নিবা, জাস্ট ওই মোমেন্টটা ফিল করো ভাইয়া, ওই মোমেন্টটা ফিল করো। আমি যখন মোটিভেশন দিব না, জাস্ট একটা কথা বলবো, এখনো তারা হচ্ছে সিরিয়াস হইতেছে না, সারা বছর 2টা বছর 9-এর বছর কাটছে, 10-এর বছর কাটছে, পড়াশোনা করো নাই, বাট এখন যে সময়টা ভাইয়া খুবই স্পেসিফিক টাইম, 21 এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। একটু চিন্তা করো, এই যে পরীক্ষার আগের রাত, আমি তোমাকে এখন বলতেছি, পরীক্ষার আগের রাত তুমি চিন্তা করবা যে আল্লাহ আর একটা দিন যদি আমি পাইতাম, আর একটা দিন যদি আমি বেশি পাইতাম, তখন আমি আমার সেরাটা দিয়ে পড়াশোনা করতাম। তুমি দেখো মিলাই নিও, পরীক্ষার 1 দিন বা 2 দিন, মানে খুব কাছাকাছি সময়গুলোতে যখন চলে যাবা পরীক্ষা আসার, তখন তুমি বলবা যে আর 10টা দিন যদি বেশি পাইতাম, আর 5টা দিন যদি বেশি পাইতাম, নিজেকে অনেক বিলীন করে দিয়ে পড়াশোনা করতাম। তাহলে ভাইয়া এখন যে সময়টা আছে তোমার কাছে, এখনো 2.5 মাসের মতো সময় আছে, এই টাইমটাকে যদি প্রপার ইউটিলাইজ তুমি করো ভাইয়া, আমি তোমাকে বলে দিতেছি, তুমি এসএসসি পরীক্ষা অনেক ভালো একটা মার্কস তুমি অ্যাচিভ করতে পারো। আর পড়াশোনা তো করবাই, মোটিভেশন আমি তোমার মধ্যে তুমি চিন্তা করবা, আরে আমি যখন এসএসসি পরীক্ষা দিব, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি যখন ভালো একটা রেজাল্ট করবো, আমি নিশ্চয়ই অনেক ভালো একটা মার্কস থাকলে অনেক ভালো ভালো কলেজগুলোতে আমি ভর্তি হতে পারবো, রাজশাহী কলেজে ভর্তি হতে পারবো, আমি ঢাকা নটরডেম কলেজে, নটরডেমে যদি ভর্তি পরীক্ষা নেই, বা অন্যান্য স্বনামধন্য কলেজগুলোতে ভর্তি হতে পারবো, আমি সিলেটের এমসি কলেজে পড়তে পারবো, সিলেটের গভর্নমেন্ট কলেজে পড়তে পারবো, আমি চাইলে অনেক ভালো ভালো কলেজে, ময়মনসিংহে যারা আছে ময়মনসিংহে শহীদ নজরুলে পড়তে পারবো, আনন্দমনে পড়তে পারবো। তো এই যে ভালো ভালো কলেজগুলোতে তুমি চাইলেই ভর্তি হয়ে যেতে পারবা, অন্যরকম একটা লাইফস্টাইল চলে আসবে, তাই না? এই যে সুন্দর যে মোমেন্টটা, এটা চোখের মধ্যে ভাষাও, এটা তুমি যখন কল্পনা করবো, তখন অটোমেটিক তোমার পড়াশোনার যে স্পিরিটটা বেড়ে যাবে। তুমি কল্পনা করো রেজাল্টের দিন তুমি দেখলা, ক্লিক করলা, দেখলা আসতেছে না, ক্লিক করলা, দেখলা জিপিএ 5, তুমি A+ পেয়ে গেছো। তখনের যে মোমেন্টটা দেখবা, মানে তুমি এত 2টা মাস বা 2টা বছর এই কঠোর পরিশ্রম করার কারণে, অ্যাটলিস্ট এই 3 মাস প্রপার ইউটিলাইজ করার কারণে, তুমি যখন A+ পাবা, অটোমেটিক তোমার একটা আনন্দের কান্না দিয়ে চলে আসবে। এবং তুমি যখন তোমার বাবা মারে তুমি মানে বুকে চড়ায় বলবা যে আব্বু আম্মু তুমি দেখছো এত পরিশ্রম করছে, এবং তোমার ছেলে তোমার মেয়েটা A+ পেয়ে গেছে, তোমার ছেলেটা জিপিএ 5 পাইছে, তখন যে তোমার যে আনন্দটা, তোমার যখন পরিবারের মানুষের সাথে ভাগাভাগি করে নিবা, জাস্ট ওই মোমেন্টটা ফিল করো ভাইয়া, ওই মোমেন্টটা ফিল করো। আমি যখন ইউনিভার্সিটিতে চান্স পাইছিলাম বা এইচএসসিতে যখন A+ পেয়েছিলাম, তখন যে আমি আব্বা আম্মারে যখন শোনাইছি কাহিনীগুলা, বা এই আমার যে রেজাল্টের কথা শোনাইছি, অটোমেটিক আমার চোখ দিয়ে পানি চলে আসে। এবং তখন যে বাবা মার যে তোমার অশ্রুবেদা চোখে যে হাসিটা দিবে, ওই ফেসটা তুমি জাস্ট খালি বুকের মাঝে লালন করো। তুমি একটু ইমাজিনেশন করো, কল্পনা করার চেষ্টা করো, ভালো ভালো জিনিসগুলো মাথার মধ্যে ভাসাও, তখন দেখবো অটোমেটিক পড়ার চিন্তা, মানে পড়ার যে তোমার একটা স্পিরিট, সেটা অটোমেটিক বেড়ে যাবে। এটাও পাশাপাশি নেগেটিভটাও চিন্তা করো, নেগেটিভ যদি ভাইবো না, চিন্তা করো তুমি একটা মাঝে A+ পাইলা না, বা অনেকগুলোতে A+ হলো না, ভালো মার্কস তুমি পাইলা না, বা কিংবা ফেল করলে তো আর অবস্থা একদম শেষ হইব, বা ভালো মার্কস পাইলা না, তোমার ঠিক বন্ধুরা
সে হচ্ছে তোমার কি করবে, ভালো কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে, ভালো কলেজে পড়বে, আর তোমার থেকে উপজেলার একটা কলেজে পড়তে যাবে। এটা তুমি সহ্য করতে হবে না। আমি জানি তুমি সেটা সহ্য করতে হবে না, কারণ তোমার কেলিবার আছে, তুমি ভালো কিছু করার, কিন্তু মানে অলসতার কারণে, ভণ্ডামি করার কারণে তুমি ভালো করবে না। আর তোমার যে বন্ধুটা ওই রকম এভারেজ স্টুডেন্ট ছিল, কিন্তু 3 মাস প্রপার ইউটিলাইজেশন করার কারণে, ভালো করে প্রস্তুতি নেওয়ার কারণে তোমার চেয়ে ভালো মার্কস পেয়ে যাবে, ভালো মার্কস পেয়ে ভালো একটা প্রতিষ্ঠানে যখন সে ভর্তি হবে, তখন তুমি সেটা সহ্য করতে পারবে না। ইংলিশে না, তবে তোমার নিজে থেকে একটা কষ্ট লাগবে যে হ্যাঁ আমিও তো চাইলে কষ্ট করতে পারতাম, তাহলে তুমি কেন না। এখন যে সময়টা আছে ভাই, তোর আমি হাত জোর করে বলতেছি, তুই এখন সময়টা সুন্দরভাবে মানে সময়টা প্রপার ইউটিলাইজেশন করো। 2 মাস 3 মাস তুমি ঠিক মতো পড়াশোনা করো। কি লাগে, তুমি এত না 10 ঘন্টা করে পড়ো দৈনিক কত 10 আওয়ার্স পড়ো, 10 ঘন্টা করে পড়ে দেখো, তুমি 1 সপ্তাহ পড়ার পরে দেখো কি পরিমাণ পড়াশোনা তুমি করতেছো। আর অবশ্যই টেকনিক্যালি পড়াশোনা করতে হবে, যেটা বলতেছিলাম যে ভাইয়া, ওই যে ভালো খারাপটা ভাবার দরকার নাই, ভালো মোমেন্ট গুলো চোখের মধ্যে ভাসাও এবং ওইটা ভাসিয়ে তুমি হচ্ছে স্পিরিট নাও এবং পড়াশোনা করো। ইনশাল্লাহ তুমি বিজয় হবা, ইনশাল্লাহ তুমি ভালো একটা রেজাল্ট করবে। এবং তুমি আমাকে ফোন দিয়ে বলবা যে ভাইয়া আপনি কথাগুলো বলছিলেন এবং আমি সেভাবে ফলো করার কারণে আমি প্লাস পেয়েছি, তখন আসলে আমি সার্থক হয়ে যাবে। যাই হোক, আমার ছোট ভাইয়াটা আপুটা আমার কথাগুলো মানার কারণে হয়তো আজকে একটা ভালো একটা রেজাল্ট করেছে। তোমাদের জন্য সত্যি মন থেকে দোয়া রইলো। তো ঠিক আছে, এখন আর এসএসসি 20 ব্যাচ 26 ব্যাচ প্লিজ একটা মিনিটও তুমি নষ্ট করবে না। আমরা আজকে শিখবো যে কিভাবে খুব ছোট্ট ছোট্ট ইমপ্রুভমেন্ট দিয়ে লাইফ চেঞ্জ করে দেওয়া যায়। তুমি কি তোমার লাইফ ইমপ্রুভমেন্ট আনতে পারতেছো না? প্রতিবার ডিসাইড করো যে আমি আজকে থেকে একটু বেটার হব, ভালো স্টুডেন্ট হব, লাইফে টাইম দিব, জিমে টাইম দিব, কিন্তু কোনোভাবেই তুমি তোমার কাজটা ধরে রাখতে পারো না, কয়েকদিন পরে পথ হারায় ফেলো। তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকে আমরা জানবো কাইজেন সম্বন্ধে। খুব ছোট্ট করে বললে দ্য পাওয়ার অফ স্মল ইমপ্রুভমেন্টস। একটা খুব সিম্পল ম্যাথমেটিক্যাল মডেল দেখায়। ধরে নাও একজন মানুষ প্রতিদিন সেম কাজই করলো, এভরি সিঙ্গেল ডে সেম কাজ করলো, অর্থাৎ সে প্রথম দিনও 1 ঘন্টা কাজ করলো, 1 ঘন্টা কাজ করলো, এরকম করে এক এক করে মানে সে রেগুলারলি সেম থাকলো। সো এটাকে আমরা গুণ দিলাম, 365টা 1 গুণ দিলে কত হয়? 365 হয় না, একই থাকে, ওইটা একই থাকে দিন শেষে। ওকে, কিন্তু লোকটা চিন্তা করলো যে না, আমি প্রতিদিন 0.01 ভালো হবো, অর্থাৎ সিম্পলি 1% ইমপ্রুভ করবো। 1% কি? 0.01 যদি আমি ভগ্নাংশে নেই। সো সে যেটা করলো 1.01 করে প্রতিদিন একটু বেটার করা শুরু করলো। এইভাবে করে সে 1 বছর ইমপ্রুভমেন্ট করলো। বলো দেখি, 1 টু দি পাওয়ার 365 মানে 1, কিন্তু 1.01 টু দি পাওয়ার 365 মানে 37.78। অর্থাৎ গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে যে প্রতিদিন সেম কাজ করলো, কোনো ইমপ্রুভমেন্ট করলো না, সে কিন্তু সেমই থাকে গেল। কিন্তু যে জাস্ট 1%, মানে সিম্পলি তুমি চিন্তা করো তোমার ডেইলি লাইফটা জাস্ট 1% বেটার করা। অর্থাৎ তুমি সকালে ঘুম থেকে উঠতে চাও, তুমি সিম্পলি 9টায় উঠো, 8:50-এ উঠো একদিন, তারপরের দিন 8:40। জাস্ট মেক ইউর ডে 1% বেটার। এবং এটা প্রথম দিকে কোনো বেশি কিছু মনে হয় না, এবং তুমি এটা টাফও মনে হয় না, কারণ কি 1% চেঞ্জ করতেছি। বাট উইথ টাইম এটা একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ নিয়ে আসে এবং এটা চলে আসে 37.38 বা প্রায় 38 গুণ বেটার আউটপুট। চিন্তা করতে পারছো? নিজে না খেয়ে তুমি খাওয়ালে, শেখালে কথা বলা, তুমি আবার বেঁচে থাকার কারণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমেই যেহেতু হচ্ছে আমি উর্দু ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তো তোমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং আমার কথাগুলো শোনার জন্য আমি গানের সুরে একটা কথা বলি। কাহানি শোনো, জুবানি শোনো, মুঝে প্যার হুয়া থা, ইকরার হুয়া থা। তো আমার কাহিনী শোনেন এবং জবানি শোনেন তো, এবং পেয়ারটা কার সঙ্গে হয়েছে সেটাও বলি। তো সর্বপ্রথম আমি সুফিয়ান ভাইয়ের কথায় একটা কথা বলবো যে আমাদের শিকড়কে ভোলা যাবে না। তো সর্বপ্রথম আমি হচ্ছে আমার বাবা মার কথাটা একটু বলি। তো আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ জহুরুল হক, তিনি দীর্ঘ 46 বছর রিক্সা চালান। আর আমার মায়ের নাম হচ্ছে কল্পনা বেগম, যিনি আমি যখন 1 বছর থাকি, তো ওই 1 বছরে আমাকে 1 বছর শিশু রেখে উনি আমাদের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় কারুপণ্য শিল্পে আমাকে 1 বছর রেখে উনি কাজে যান। দীর্ঘ, আমার বয়স হচ্ছে 19, তিনি দীর্ঘ 18 বছর ধরে এখনো যাবত উনি সেইখানে কাজ করে যাচ্ছেন। তো প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে 3 জন মানুষের হাত থাকে। একজন হচ্ছে বাবা, মা এবং শিক্ষক। পৃথিবীতে কোনো মানুষকে তুমি সফলতা দেখাতে পারবে না যারা 3 জন ব্যক্তির সঙ্গে প্রতারণা করছে। এক হচ্ছে বাবা, 2 হচ্ছে মা, 3 হচ্ছে শিক্ষক। আমরা যেন এই 3 জন ব্যক্তির সঙ্গে কখনো প্রতারণা না করি। এই 3 জন ব্যক্তির
যদি না থাকতো আমাদের পৃথিবীতে অস্তিত্ব বলে কিছু থাকতো না। ঢাকা ইউনিভার্সিটিতে আসা আমার যে স্বপ্নের যে যার সঙ্গে আমার পেয়ার হয়েছে বা প্রেম হয়েছে, তো সেই প্রেমিকার কাছে আমার যে আসার একমাত্র হচ্ছে অবলম্বন হচ্ছে আমার মা বাবা এবং আমার একজন শিক্ষক। তো আমার ফেভারিট সাবজেক্ট ছিল হচ্ছে ইংলিশ, কিন্তু আমি স্যাক্রিফাইস করছি। আমার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ইংলিশ ছিল, কিন্তু যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে উর্দু ডিপার্টমেন্টে আসি, আমার বাবা হচ্ছে ক্লাস 2 পর্যন্ত পড়ছে, আমার মা হচ্ছে ক্লাস 3 পর্যন্ত পড়ছে। যখন হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটির চান্স পাই, আমার বাবা বলে যে এই চট্টগ্রাম ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, ওগুলো হচ্ছে পচা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির মতো কোনো ইউনিভার্সিটি হবে না। তো আমার বাবার কারণেই হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আসছি। আর একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলা অপূর্ণতার মাঝেই সুখ নিহিত রেখেছেন। কোনো ব্যক্তি আপনি দেখাতে পারবেন না যে স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ তাআলা কোনো না কোনো দিক থেকে তাকে অপূর্ণ রাখছেন। আমি জীবনে কোনোদিন বৃত্তি পাইনি, যেটাকে স্কলারশিপ বলে। আমার স্বপ্ন ছিল যে আমি এসএসসিতে গোল্ডেন A+ পাবো এবং বৃত্তি পাবো। আমি গোল্ডেন A+ পাইছি, কিন্তু বৃত্তি পাইনি। আপনি যদি কোনো সফলতা পান, তার পিছনে সব থেকে বেশি অখুশি হয় আপনার প্রতিবেশী। যারা বলতো কি জানেন, আমরা হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হচ্ছে উঠে গিয়ে বসবাস করছিলাম, তো যার কারণে হচ্ছে গ্রামের মানুষ আমাকে দেখতে পাইতো না। যে এরা উড়ে এসে জুড়ে বসে এসএসসিতে A+ পায়, এসএসসিতে A+ পায়, আবার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, অনেক বড় কিছু হবে, এটা হচ্ছে দেখতে পাইতো না। আমার প্রথম থেকেই স্বপ্ন ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হওয়া, বাট ফার্স্ট হয় নাই, কিন্তু চান্স তো পাইছি। তো এটা হচ্ছে আমার কাছে বড় একটা পাওয়া। অতিরিক্ত পড়াশোনা করতে করতে আমি পাগল হয়ে গেছিলাম। আমি পাগল হওয়ার কারণে আমার গ্রাম, আমার প্রতিবেশী আমাকে কি বলতো জানেন? আমার মা বাবাকে কি বলতো? কম পড়ায় ছাগল, অধিক পড়ায় পাগল। তো এই কথাটা আমার খুব খারাপ লাগছিল। তো যখন এই অসুস্থ থেকে বেড়ে এসে আমি হচ্ছে এসএসসিতে হচ্ছে আপনার বোর্ড স্ট্যান্ড করি, দিনাজপুর বোর্ডে বোর্ড স্ট্যান্ড করি। আমি গানের ভাষায় আমার বাবাকে নিয়ে একটা কথা বলতাম, যদি হচ্ছে অনুমতি আমি যদি পাই। আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে তুমি জীবনের পথ চলা, নিজে না খেয়ে তুমি খাওয়ালে, শেখালে কথা বলা, তুমি আবার বেঁচে থাকার কারণ, বলো তোমার মতো করবে কে শাসন। আজকে থেকে সোশ্যাল মিডিয়া অফ, আজকে থেকে লাইভের প্রত্যেকটা এনার্জি ড্রেনিং অ্যাক্টিভিটি অফ, আজকে থেকে প্রত্যেকটা নেগেটিভ মানুষ বাদ। আজকে থেকে আনাস, রহিম, করিম, জরিনা, ফাতেমা যে আছে ও কাম ব্যাক দিবে। আজকে থেকে ও শুধুমাত্র আলকেনস্টাইন অ্যাপে ঢুকে একটা ক্লাস করবে। আজকে থেকে ও একটা বই পড়ার জন্য 1 ঘন্টা 2 ঘন্টা টাইম দিবে না, একদিনে শেষ হবে। 4 দিন না, একদিনে একটা বই শেষ হবে। পারবা না? পারবা। মনে রাখবা, তোমার ভিতরে নেগেটিভ ফিলিংসকে এমব্রেস করো রে ভাই। এত পজিটিভ তো অনেক দেখলা, বিকাম নেগেটিভ, বিকাম ভেঞ্জেন্সফুল, রিভেঞ্জ, পিওর রিভেঞ্জ। যেবার খেলা দেখাবো ভাইয়া, এবার আইডিয়া অ্যাক্টিভ হয়ে প্রথম স্ট্যাটাস করবে, চান্স পাইছি। তোমরা বলতে পারো ভাই তুই এটা কোর্স ব্যাচের জন্য বলছিস, অফকোর্স, ওয়াই নট? আমার কোর্স থেকে তো তোর লাভ হবে। সো গিভ এন্ড টেক। আর আমি কি বলবো যে না ছাড়ে দে মামা, এইচএসসি শেষ হয়ে গেছে, তাই এইচএসসি পরে কত কিছু আছে, ভার্সিটি আছে, চাকরি আছে, আরে ভাই শেষ হবে না রে ভাই জীবনের পথ। সো কাম ব্যাক, এইচএসসি 25 ব্যাচ। একটাই কথা বলে গেলাম শেষ পর্যন্ত তোমাদের ভাইয়া, জীবনের গল্প এখনো মেলা বাকি আছে। যে এইচএসসি তে পড়ে যায়, কাম ব্যাক 25। যে এইচএসসির খারাপ রেজাল্ট মানতে পারে না, সে জীবনে যে আরো কত কত ধরা খাবে তোমার আইডিয়াও নাই। তুমি যদি আমার লাইফের ডাউনফল গুলো একটু চিন্তা করিও চোখ বন্ধ করে, হ্যাঁ, দিনাজপুর বোর্ডের ফার্স্ট আজকে একটা কোচিং সেন্টার করায় খাই, তাই না? আর মানছি? ইনশাল্লাহ না। আর মানবো কখনো না। মৃত্যু বাজে আমার ঠেকায় কে? উপরে আল্লাহ, নিচে আমি, আর কাউরে লাগে? এই সেম লাইনটা মনে রাখবা। এইচএসসি 25 ব্যাচ, অনেক কান্দাকাটি করছো, অনেকে মজা নিছে, এবার কাম ব্যাকটা দাও। বেস্ট অফ লাক। তুমি 3-4 মাসের জন্য উদাও হয়ে যাও, আনসোশ্যাল হয়ে যাও, তুমি অসামাজিক হয়ে যাও, কোনো সমস্যা নাই। তুমি অসামাজিক হয়ে যদি সফলতা পাও, দেখবে সমাজের সবাই এসে তোমাকে ক্ল্যাপ দিচ্ছে। আর যখন তুমি সবার সাথে মিশে, সবাইকে হেল্প করে, সবার পাশে দাঁড়িয়ে যখন ব্যর্থ হবা, যারে তুমি সহযোগিতা করছো ও তোমার পাশে থাকবে না। এইটা হচ্ছে একবারে বিটার ট্রুথ। সো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, এই অল্প সময় আছে, এই অল্প সময়ে বেস্ট ট্রাই করে যাও, মনের দরজা অফ করে দাও, নিজের নফসকে কন্ট্রোল করো, অ্যান্ড দেন তোমরা তোমাদের রুমের দরজা অফ করে নিজেকে আত্মগঠনে অনেক বেশি বলিয়ান করো, তাহলে ইনশাল্লাহ তুমি যেই টার্গেট নিচ্ছ সেটা অ্যাচিভ করতে পারবা। তোমরা এখন সফলতার পথে বা সফলতার পাওয়ার একটা লক্ষ্যে যে কাজ করে যাচ্ছ, সেটা খুব দ্রুতই তোমরা হাতে পেয়ে যাচ্ছ।
এই সফলতার পথে এবং জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে জাস্ট দুইটা কাজ করবা। নাম্বার 1, একটা কাজ হলো তোমার মনের দরজা বন্ধ করো। মনের দরজা বন্ধ করা মানে হলো নিজের নফসকে কন্ট্রোল করা। নিজের নফসকে কন্ট্রোল করতে হবে কেন? দেখবা যে তুমি এখন এই গুরুত্বপূর্ণ সময়ে ফেসবুকে ক্লাস করতে আসছো, তোমার ফেসবুকে ক্লাস বাদ দিয়ে তোমার রিলস চলে আসছে। ফেসবুকে ক্লাস বাদ দিয়ে তোমার দেখবা যে মেসেঞ্জারের টুংটাং শব্দ আসছে। দেখবা যে তোমার ইউটিউবে নোটিফিকেশন আসছে, আজকের বাংলাদেশের খেলায় হামজা চৌধুরী সেরা একটা গোল দিছে, বাইসাইকেল গোল দিছে। তোমার কিন্তু ওদিকে চলে গেছে। এই যে নফসকে কন্ট্রোল করা যে জায়গাটা। আবার দেখো তোমার মনের দরজা বন্ধ করার জন্য তোমার মনের দরজা অনেকে আবার অনেক টিয়া পাখি আইসা টুটু করে। আর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কাজটা সেটা হলো তোমার রুমের দরজা বন্ধ করো। রুমের দরজা বন্ধ করা মানে হলো যে আমরা স্বাভাবিকভাবে অফলাইনে যে কাজগুলো করে থাকি, ধরো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে গিয়ে সময় নষ্ট হয়, ধরো হচ্ছে একটা ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট খেলা দেখতে চলে গেছো যে এই টুর্নামেন্ট তো আর হবে না, আমি চলে যাই খেলাটা দেখতে, ফুটবল খেলা দেখতে চলে গেছো। অথবা একটা পার্টির আয়োজন করেছে, অথবা কারো বিয়ের অনুষ্ঠান, তুমি সেখানে যাবা। তুমি অলরেডি চিন্তা করছো অমুকের বিয়ে, এটা তো আর ফিরে আসবে না, তাইলে আমি যাই একটু। তো মনে রাখবা, তুমি নিজের রুমের দরজাটা যদি বন্ধ করতে পারো তাহলে দেখবা তোমার এই আত্মগঠনের সময়টা অনেক ইফেক্টিভলি ইউজ হবে। তুমি সেখানে বেশি পরিশ্রম করে, বেশি সময় কাজে লাগিয়ে, তুমি তোমার ধৈর্য শক্তি দিয়ে তোমার যেই টার্গেটটা আছে, যে স্বপ্নটা রয়েছে, সেই স্বপ্নটা পূরণ করতে পারবে। তুমি 3-4 মাসের জন্য উদাও হয়ে যাও, আনসোশাল হয়ে যাও, তুমি অসামাজিক হয়ে যাও, কোনো সমস্যা নাই। তুমি অসামাজিক হয়ে যদি সফলতা পাও, দেখবে সমাজের সবাই এসে তোমাকে ক্ল্যাপ দিচ্ছে। আর যখন তুমি সবার সাথে মিশে, সবাইকে হেল্প করে, সবার পাশে দাঁড়িয়ে যখন ব্যর্থ হবা, যারে তুমি সহযোগিতা করছো ও তোমার পাশে থাকবে না। এইটা হচ্ছে একবারে বিটার ট্রুথ। সো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, এই অল্প সময় আছে, এই অল্প সময়ে বেস্ট ট্রাই করে যাও, মনের দরজা অফ করে দাও, নিজের নফসকে কন্ট্রোল করো, অ্যান্ড দেন তোমরা তোমাদের রুমের দরজা অফ করে নিজেকে আত্মগঠনে অনেক বেশি বলিয়ান করো। তাহলে ইনশাল্লাহ তুমি যেই টার্গেট নিচ্ছ সেটা অ্যাচিভ করতে পারবা। মার্চ মাসের 12 তারিখ 2023 মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার পরে আমি কাউকে আমার ফলাফল বলতে পারছিলাম না। সায়েন্স নিয়ে পড়েছি ক্লাস 12 পর্যন্ত, এইচএসসিও দিয়েছি সায়েন্স থেকেই। বাবা মা সহ আমার পরিবারের সকলের স্বপ্ন ছিল আমি ডাক্তার হব। গ্রামের তো অনেকে ধরেই নিয়েছিল তুরিশা ডাক্তারি পরীক্ষা দিয়েছে, ও তো ডাক্তার হয়ে গেছে। কিন্তু ওদেরকে উত্তর দেওয়ার মতো কিছু ছিল না আমার কাছে। কি দিব, আমি তো নিজে কিছু মিলাতে পারছিলাম না। এমন সময়ে যে কোনো শিক্ষার্থীর ভেঙে পড়ার কথা, দরজায় খিল দিয়ে কান্না করার কথা, কিন্তু আমি সেটা করিনি। কারণ সৃষ্টিকর্তার কৃপায় আমি এমন একটি পরিবার পেয়েছি, তারা অনেক বেশি সাপোর্টিভ এবং তারা এত মোটিভেশন দিয়েছেন আমাকে যে আমি মাত্র 7 দিনের মাথায় ডিপ্রেশন কাটিয়ে উঠলাম। সিদ্ধান্ত নিলাম আমার মেডিকেল হয়নি তো কি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় তো আছে, দেখি বিউনিটের জন্য একবার প্রিপারেশন নিয়ে দেখা যায়। আমি জানি না বিউনিটে কিভাবে পরীক্ষা দিতে হয়, প্রশ্নের প্যাটার্ন কিরকম, কোনো আইডিয়া আমার ছিল না। তাই ইউটিউবে একদিন সার্চ করে দেখলাম, মহসিন ভাইয়ের কিছু ভিডিও আমার চোখে পড়ল। তারপরে আমি একটু এডুকেশনের পেজটা ঘুরে দেখলাম, সেখান থেকে দেখলাম যে আইসিইউ ব্যাচ লঞ্চ করছে তারা। তারপরে সেখানে ভর্তি হয়ে গেলাম। হ্যাঁ, এবার আসি ক্লাসের কোয়ালিটি সম্পর্কে। আলাদা করে কিছু বলার নেই, এখানে যারা আছেন সবাই জানেনই। অসাধারণ ছিল এক কথায়। ভাইয়ারা এত মজা করে ক্লাস নিতেন, আমি না একটা দিনের জন্য মনে করিনি যে আমি কোনো ভর্তি যুদ্ধে আছি। আমি একটু হতাশ হইনি। আমার কাছে মনে হয়েছে আমি প্রতিদিন নতুন কিছু শিখছি, এটুকুই বলার ছিল। হ্যাঁ, এছাড়াও আইসিইউ ব্যাচে ছিল একটি কল সেশন, সেখানে আমি একদিন মহসিন ভাইয়াকে বলেছিলাম যে আমার ব্যর্থতার গল্পটা এবং আমার জন্য যেন দোয়া করে। সেদিন ভাইয়া বলেছিলেন যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে 3টি এল লাগে, লার্ন, লেবার অ্যান্ড লাক। প্রথম দুটো আমি খুব কঠোরভাবে পালন করেছি এবং শেষটা দিয়েছেন আমার সৃষ্টিকর্তা। তার আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে এবং এডুকেশনের কল্যাণে আমার ব্যর্থতার গল্প এখন সফলতার গল্পে পরিণত হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। ধন্যবাদ।
ভাইয়া বাকিরা তো খুব কি বলবো মোটিভেটিং গল্প শোনা, আমি মোটিভেশন দিতেই আসিনি এখানে। আমি তোমাকে একটু অবসেশন এবং সিকনেস বুঝাই। বুয়েটে 1000 জন মানুষজন চান্স পায়, তুমি 1000 জনের মধ্যে হয়তো অনলাইনে সাক্ষাৎকার দেখো 10 জনের, 990 জনের স্টোরি কেউ জানে না। এবং এই 1000 জনের মধ্যে অ্যাটলিস্ট 100 জন আছে যাদেরকে তাদের ব্যাচের, তাদের ক্লাসের, তাদের এলাকার কেউ কখনো কল্পনাও করে নেই ছেলেটা বুয়েটে পড়ে, কল্পনাও করে নেই। আমাদের ব্যাচ থেকে 2টা ফ্রেন্ড চান্স পাইছে। আমার ভাই খোদার কসম বলতেছে, আমরা তো কলেজের ফার্স্ট বয় ছিলাম, ওই ছেলেগুলোকে আমরা মানুষ পর্যায়ে ধরতাম না যে ও তো ভালো স্টুডেন্ট পড়ার কথা, কারণ প্রতিবার দেখি কলেজে ফেল করে। ওর বাপ মা যাই ওকে কোনো মতন পরীক্ষাটা দেওয়ার পারমিশন দেয়। ওই পোলারে যখন তুমি বইয়ের ওরিয়েন্টেশনে দেখবা তুমি তব দেখাবা না, কিন্তু পারছে, কারণ ও জিনিসটাকে কোনো ইমোশনে নেয় না। ওর কাছে জিনিসটা ফ্যাশনেবল ছিল না যে বুয়েটে পড়া খুব খুব কুল একটা ব্যাপার না, ওর স্কুলনেস ছিল না, ওর কাছে এটা জীবন ছিল, ওর একটা অবসেশন ছিল, সিকনেস ছিল। আমার চান্স পাওয়ার ক্ষেত্রে আমি জীবনে যা করছি, আমি তো অ্যাডমিশন লাইফ পর্যন্ত সফল, রাইট? 15টা ভার্সিটি চান্স পেয়েছি, বোর্ডে ফার্স্ট হয়েছি, রাইট? আমার কাছে চান্স পাওয়াটা জীবন মরণের খেলা ছিল, হয় মৃত্যু না হয় চান্স। কিন্তু এই ডেডিকেশন যদি তোমার থাকে তুমি কিন্তু সুইসাইড করবে না। কেন জানো? কারণ যে শুধু চান্স পাওয়া নিয়ে এত সিরিয়াস, সেটা জীবনের ফিউচার গোল নিয়ে আরো সিরিয়াস। সুইসাইডাল কারা হয় জানো? যে হ্যাসের ম্যাচের করে কোনো মতন করে ফাঁকি টাকি দিয়ে কোনো চান্স পায় না, যেন রিগ্রেটেই মরে যায় যে কেন আমি পড়লাম না, কেমনে বাপ মায়ের সামনে দাঁড়াবো। বাট যে স্টুডেন্টটা পাগলের মতো পড়ে, ও যদি চান্স না পায়, ও আল্লাহর উপর, আল্লাহ তুমি দাও নাই, তোমার উপর বিশ্বাস রাখে আমি আগাইলাম। তোমরা এটা কতটা চাও, তুমি কতটা অবসেস বুয়েটের জন্য, কতটা অবসেস তুমি মেডিকেলের জন্য। এই কথাগুলো বললে কমেন্টে অনেক মানুষজন চলে আসে, আরে বুয়েট কি, আরে মেডিকেল কি, আরে পাবলিক কি, কিছুই না। বাট সবকিছু বুয়েট কিছুই না, হয়তো তোমার কাছে কিছুই না, অনেকের কাছে কিচ্ছু না, আমার কাছে সত্য কথা বলতে কিচ্ছু না। বাট যতক্ষণ পর্যন্ত চান্স না পাই, যতক্ষণ পর্যন্ত আমি অ্যাচিভ না করি, ততক্ষণ পর্যন্ত আমার কাছে সবকিছু। লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে এটা প্রথম আইফোনটা কিনাটা জীবনে যে কি কঠিন ভালো লাগে রে ভাই, বিশ্বাস করো, প্রথম আইফোনটা অন্যরকম লাগে। এখন একের পর এক, মানে আইফোন নিজেও কিনি না, কল দিলে মানুষ দিয়ে যায় বাসায়, কিন্তু ওই আইফোন নর্মাল একটা নোকিয়া বাটন ফোনের মতো লাগে, কিছুই মনে হয় না, জাস্ট দরকার দেখে তাই ইউজ করতে হয়। সো এই ক্ষেত্রে মনে রাখতে হবে তুমি কতটা অবসেস, তুমি কতটা সিক জিনিসটা নিয়ে, এটা তোমার চান্স পাওয়ার বা তোমার লাইফের সফলতার হারটা অনেকাংশে বাড়ায়। জিনিসটাকে কুলনেস পর্যায়ে রাখো না, জিনিসটাকে পুরো অবসেশন, ধ্যান, ধারণা, পুরো লাইফ বানায় নেওয়ার চেষ্টা করো, দেখবা অনেক কিছু ইজি হয়ে গেছে। কোন একটা স্টুডেন্ট, খালি এইটুকু বিশ্বাস করো, কোন একটা স্টুডেন্ট যদি রেগুলার পড়াশোনার মধ্যে থাকে, তাহলে মনে করো যে কারো সাধ্যি নাই যে তার একটা রেজাল্ট ভালো হবে না বা তার একটা চান্স হবে না, এরকম কারো সাধ্যি নেই। তো তুমি যদি রেগুলার পড়াশোনা করো, রেগুলারিটি মেনটেন করো, ঠিক আছে? অনেক সময় হয় কি, মানে খুবই অপ্রিয় বাস্তব কথা, সত্যি কথা হচ্ছে, ধরো অনেক সময় আমি দেখি অনেক স্টুডেন্ট ধরো চান্স পাওয়ার মতো, চান্স পাওয়ার যোগ্য, আমি অবাক হই চান্স পাই, এরকম আসলে আমি দেখছি, আমি অফলাইনে পড়াই তো, আমি বহুত স্টুডেন্ট এরকম দেখছি। তো এর একটা কারণ হচ্ছে এই সময়টা এসে বেশি মাতবাড়ি করা, ঠিক আছে? বেশি মাতবাড়ি করা একটা জিনিস হচ্ছে, সময় গেলে সময় ফিরে পাওয়া যাবে না। তুমি মনে করো অ্যাডমিশন টেস্টে 15 দিন আগে সিরিয়াস হবা, তোমার কেউ আরো 2 মাস সময় দিবে না। পরীক্ষা কিন্তু ঠিক টাইমে ঠিক সময় পরীক্ষা হয়ে যায়, বুঝছো আমার কথা? বুঝছো? তো সময়টারে ঠিকঠাক ভাবে ইউটিলাইজ করাটা তোমার দায়িত্ব, তোমার কর্তব্য, কারণ তোমার ভালোর জন্য তোমার এই কাজটা করতে হবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় কারো হারানো এক স্বপ্নের নাম, কারো এক স্বপ্নের নাম যে পূরণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কারো আবেগের নাম, কারো স্বপ্নের নাম, কারো হারিয়ে যাওয়া এক ঠিকানার নাম, আবার কারো ঠিকানাই হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। তুমি এইচএসসি 25 ব্যাচ কিংবা 26 ব্যাচের শিক্ষার্থী, তুমি এখনো তোমার স্বপ্নের জায়গায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে রেখেছো। অনেকেই আছে 24 ব্যাচে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়েছে। তুমিও হয়তো বা কিছুদিন পরে অ্যাডমিশন টেস্ট দিবে, তোমার টার্গেট এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিজের করে নেওয়া। যেহেতু তোমার হাতে সময় আছে, তোমার হাতে সুযোগ আছে, তোমার হাতে সবকিছু আছে, পুরো কন্ট্রোলার আছে তোমার হাতে, তাহলে তুমি কেন পারবে না? আমাকে একটা উদাহরণ দিয়ে বলো যে তুমি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। কত কত একদম প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে, তাহলে তুমি কেন পারবে না? কত সংগ্রাম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানুষ চান্স পাচ্ছে, তাহলে তুমি কেন পারবে না? যেখানে তোমার জীবনটাই সংগ্রামের মধ্য দিয়ে আসছে, যেখানে তুমি যখন মায়ের পেটে আসার আগে যখন তুমি ডিম্বাশয় হয়েছিলা, তখন তো তুমি লক্ষ কোটি শুক্রাণুকে বিট করে তুমি পৃথিবীর আলো দেখছো, তো জীবনটাই তো তুমি পাইছো সংগ্রামের মধ্য দিয়ে, তাহলে তুমি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না? জীবনটাকে যখন তুমি পাও তখন তুমি লক্ষ কোটি মানুষকে শুক্রাণুকে বিট করেছো, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিট করতে হবে মাত্র 30 থেকে 35 জন স্টুডেন্টকে, তাহলে তুমি কেন পারবে না? এই সক্ষমতাটা তোমার কোথায় গেল? তুমি কেন পারবে না? তুমি অবশ্যই পারবে, তোমার দ্বারা সম্ভব, ইনশাল্লাহ। তুমি তোমার এই স্বপ্ন পূরণ করতে পারবে, তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবে। বিশ্বাস রাখো হৃদয়ে, দেখা হবে বিজয়ে। একটা কথাই বলবো, শুরুর দিকে আমাকে যতটা হেট করতো আজকে কি করো? শুরুর দিকে আনাস ভাইয়ের কমনের কথা শুনে যেরকম খচখচ করে লাগতো, আজকে কি লাগতেছে? আজকে কি বেসিক পড়া ভাইয়াদের কথা খেলা হয়?
কোথায় তারা, কোথায় তারা তোমার বিপদে? এবং যেদিন সব ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাবে, আনাস ভাইয়া সেদিনও তোমাকে একটা অপশন বলবে, ইউ ক্যান লাভ মি অর ইউ ক্যান হেট মি। বিশ্বাস করো, তোমার জীবনের প্রত্যেকটা ডাউনফলে আমি ইনশাল্লাহ তোমার পাশে থাকতে চাই, পাশে থাকবো। হ্যাঁ, কিছু ভুল আমারও আছে, মনে রাখতে হবে কিছু ভুল তোমারও আছে। তো সর্বশেষ ভর্তি পরীক্ষা জিএসটি এইচএসসি 25 ব্যাচ, আমরা জানি তুমি খুব কষ্ট করছো। আই নো ইউ আর অলরেডি টায়ার্ড, আই নো তুমি অলরেডি হার মানার সর্বশেষ পর্যায়ে আছো। বাট যদি তুমি আজকে শক্তি নিয়ে জোরে একটা চিৎকার দিয়ে মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে আরেকবার শুরু করতে পারো, আমি এটুকু তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি উনি তোমাকে নিরাশ করবেন না। সো এইচএসসি 25 ব্যাচ ইজ দ্য এন্ড গেম নাও। আর ইউ রেডি? বেস্ট অফ লাক, টাটা। নিজের সাথে কোনোদিন বেইমানি করো না, পৃথিবীর সবার সাথে বেইমানি করো, নিজের সাথে বেইমানি করো না। নিজের যে ধোকা দেয় সে সবচেয়ে বড় ধোকাবাজ। নিজের যে ধোকা দেয়, জীবন যদি ধরো 8-10টা হইতো, তোমার জীবন যদি 8-10টা হইতো, একটা তুমি ফ্যামিলিতে দিয়ে দিতা, হ্যাঁ ফ্যামিলির জন্য তুমি ডাক্তারি পড়তা, একটা আত্মীয় স্বজনের জন্য তুমি ইঞ্জিনিয়ারিং পড়তা, একটা বন্ধু বান্ধবরে দিয়ে দিতা আড্ডা দেওয়ার লিগা, একটা তোমার ভালোবাসার মানুষকে দিয়ে দিতা, একটা হুদাই পৃথিবীর মানুষকে দিয়ে দিতা, এরপরে তোমার 2-3টা এক্সট্রা থাকতো এনজয় করার জন্য। কিন্তু জীবন কয়টা? জীবন একটা, একবার মরে গেলে একটু। তো এই জীবনে অন্তত নিজের সাথে বেইমানি করো না। নিজের ফোকাসটা কই আছে, নিজে কই যাইতে চাও, কি করতে চাও, এই জায়গাটা, ওই টার্গেটটার জন্য তোমার যা করতে হবে তাই করো, যা করতে হবে তাই। কারণ তোমার মনে হতে পারে যে ভাই আপনি এত বড় বড় লেকচার দিয়েছেন, আপনি লাইফে জেনে যাইতেছেন গেছেন। এই যে আমরা এখানে দাঁড়ায় মোটিভেশনাল কথাবার্তা বলি, কেমনে বলি জানো? সবাই মারা খায় এসে বলি। তোমরা হয়তো ভাবো যে ক্যামেরার সামনে ভাইরা কথা বলতেছে বিরাট চিল, না, আমাদের লাইফে অপূর্ণতা আছে, অনেক অপূর্ণতা আছে, অনেক। এবং আমরা যে কথাগুলো বলি ওই জায়গাটা থেকে বলি, ওই ব্যর্থতা থেকে বলি। আমরা কিন্তু সবাই সফল না। ক্যামেরার সামনে এসে অমুকে কিং, অমুকে রাজা, অমুকে বাদশাহ, অমুকে মুঘল সম্রাট, অমুকের ক্লাস করে আমি শেষ, অমুকের জীবনে অনেক কষ্ট আছে ভাই। অমুক কিন্তু খুশি না, অমুক খুশি না, অমুকের জীবনে অনেক অপূর্ণতা আছে। অমুকের লাইফে অনেক কিছু সৃষ্টিকর্তা দেয় নাই। সবাই যদি সব সৃষ্টিকর্তা দিত তাহলে মানুষ বানাইতো কেন? ফেরেশতা বানায় পাঠিয়ে দিত, যা ডিরেক্ট জান্নাতে যা এনজয় কর। তাহলে আমাদের লাইফে অনেক অনেক কি আছে? অপূর্ণতা আছে। ওই অপূর্ণতার জায়গা থেকে আমরা যে মোটিভেশনাল কথা বলি, এগুলো মোটিভেশন না, এগুলো হচ্ছে আমাদের ব্যর্থতার যে ইটা আছে, আক্রোশটা আছে, ওই জায়গাটা থেকে এই কথাগুলো আসে। তাহলে তুমি যাতে ব্যর্থ না হও এই জন্য এই কথাগুলো বলো, যে আমি যেই এটা গিল্টি ফিলিংসটা আমার হইতেছে, যে আর আমি যদি ওই সময় এই কাজটা করতাম তাহলে আমার আজকে অবস্থা হইলো না, ওই গিল্টি ফিলিংসটা যদি তোমার না হয় এই জন্য এই কথাগুলো বলো। আর তোমরা এটা বলো যে মোটিভেশন, আরে ভাই এনে কেউ মোটিভেশন দেয় না, সবগুলা মারা খায় আছে। সবার লাইফে অপূর্ণতা আছে, আমরা ওই অপূর্ণতা থেকে কথা বলি। লাইফে যখনই মনে হবে কোনো কিছু খুব কঠিন এবং সেটা তোমাকে দিয়ে কোনোভাবেই সম্ভব না, এটা মনে রেখো, খুব সম্ভবত তোমার আগে বা পরে যারাই এই পরিস্থিতিতে পড়েছিল তাদের ক্ষেত্রেও এই সিচুয়েশনটি ঠিক একই রকম কঠিন এবং অসম্ভব মনে হয়েছিল, এবং তারাও কিন্তু একদিনে সফলতা পায়নি। তাদেরকেও অনেক পরিশ্রম করতে হয়েছে। অনেক ক্ষেত্রেই শেষ পর্যন্ত তারা সফল হয়েছিল যারা শুধুমাত্র হাল ছেড়ে দেয়নি বলে। তাই হাল ছেড়ো না, আর একবার চেষ্টা করো, হয়তো এবার না হয় পরের বার সফলতা কিন্তু আসবেই। লাইফে কোনো ইস রাখা যাবে না, যা হবে সব সেরা, প্রতিটা কাজ সেরা, প্রতিটা মোমেন্ট সেরা, প্রতিটা দিন সেরা, প্রতিটা সপ্তাহ সেরা, প্রতিটা মাস সেরা, এবং তাহলেই দেখবা প্রতিটা বছর হবে সেরা। যখন যা করছো সেটা বেস্ট ভাবে হচ্ছে কিনা সেটা খেয়াল রাখবা, তাহলেই ইনশাল্লাহ সবকিছু বেস্ট হয়ে যাবে। মাথায় রাখবা এই কাজটা আমার থেকে বেস্ট ভাবে, এর থেকে আরো সুন্দর ভাবে আর কেউ করতে পারবে না। এই মাইন্ডসেটটা অনেক বেশি জরুরি। ঠিক ততটাই এফোর্ট দিবে কোনো কাজের সময় যেন এর থেকে বেশি এফোর্ট আর কারো পক্ষে দেওয়া সম্ভব না হয়। এক্সাম হল থেকে বের হয়ে ইস আমি আরো একটা প্রশ্নের উত্তর করতে পারতাম, আরো একটা যদি মার্কস পেতাম, এরকম কোনো ইস রাখা যাবে না। প্রতিটা জায়গায় নিজের যোগ্যতার সবটুকু দিয়ে আসতে হবে, নিজের সেরা পারফরমেন্সটাই দেখিয়ে আসতে হবে লাইফের প্রতিটা খেলায়। তবেই তুমি সেরা, তবেই তুমি জয়ী। লাইফে যা হবে, ম্যাথ পারতেছি না, আচ্ছা ঠিক আছে, ম্যাথ আমি কম পারি, ম্যাথ আমি কম বুঝি, আচ্ছা তুই একটা ম্যাথ করবি, আমি বইয়ের সব কটা ম্যাথ করে দেবো। এখন আয়তো তুই একটা ম্যাথ একবার করবি, ম্যাথটা 10 বার করবো, আমি 10 বার করে মুখস্থ ম্যাথ করবো, তুই বুঝে করবি। এবার আয়তো বায়োলজি একদিন পড়ছি হয় না, বায়োলজি 10 দিন পড়বো, বায়োলজি 10 বার শেষ করবো। একবার এক্সাম দিতে হয় নাই তো 10টা এক্সাম তোর সাথে কমপ্লিট করবে, এরপর তোকে যেদিন কাটাবো সেদিন আমার মনে শান্তি। একটা বিজনেস স্টার্ট করছি, বিজনেস 10 বার ফেল করবো, 11তম বিজনেস আমি সুন্দর মতো কোটিপতি হয়ে যাব। এরকম লাইফে একটা স্টাবননেস থাকতে হবে, একটা জেদ থাকতে হবে, যে না আমি ছাড়বো না যা আছে জীবনে। মারে ফালাবা, মারে যতক্ষণ পর্যন্ত না ফালা, যতক্ষণ আজালের এসে জান না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত উঠবো আমি, যতবার লাগে। একটা পরীক্ষা দিয়েছি কম পাইছি। পড়াশোনা এমন ভাবে করতে হবে যেন মানুষে দেখে বলে যে ওই পাগল হয়ে গেছে। পড়াশোনা যেন এত সুন্দর করে পড়াইতে পারে তাদেরকে না দেখলে আসলে বুঝতে পারে। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের কাছে,
যিনি আমাকে ভার্সিটিতে চান্স পাওয়ার মতো তৌফিক দিয়েছেন, এবং বাবা মাকে যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। তো অ্যাডমিশন জার্নি নিয়ে আমি কিছু বলতে চাই। অ্যাডমিশন জার্নির সময় আসলে একটা ক্রিটিক্যাল সময়, এই সময়টাতে অনেক পড়াশোনা করতে হয়, আমিও করতাম। তো আমি জুনিয়রদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, কারণ এখানে যারা আছে সবাই এরকম সিচুয়েশন ফেস করছে, তো তাদের কাছে এটা ভালো লাগবে না। তো জুনিয়রদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে পড়াশোনা এমনভাবে করতে হবে যেন মানুষে দেখে বলে যে ওই পাগল হয়ে গেছে। তো আমার পড়াশোনা দেখে আমাকে কখনো কেউ বলে না যে সামন পড়তে বস। আমি আমার দাদার সাথে থাকতাম, তো আমার দাদা দেখছে আমি কি পরিশ্রম করছি। আমার দাদা আমাকে বলতো যে সামন এখন এখন ঘুমানোর সময় হয়েছে, এত পড়াশোনা করা লাগে না। তো তোমাকে দেখে যেন মানুষ বলে যে ওই পাগল হয়ে গেছে পড়াশোনা করতে করতে, এরকমভাবে পড়তে হবে। তো মহসিন স্যার, সুফিয়ান স্যার, স্বর্ণ স্যার, ওরা ছিল আমাদের ইন্সপিরেশন। তাদেরকে দেখে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখেছি। তো তাদেরকে বাস্তবে দেখার মতো সুযোগ হয়েছে, অনেক কৃতজ্ঞতা মন রব্বুল আলামিনের কাছে। তো আমি বলতে চাই, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখো এবং এটা সঠিক একটা দিক নির্দেশনা পাচ্ছ না কিভাবে কি করবা, অবশ্যই নিঃসন্দেহে এডুকেশনকে বেছে নিতে পারো। এডুকেশন একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম, যেখানে তোমরা কখনোই প্রতারিত হবে না। সর্বোচ্চ দিয়ে আমাদের মহসিন স্যার এবং সুফিয়ান স্যার এত সুন্দর করে, মানে পড়াশোনা যেন এত সুন্দর করে পড়াইতে পারে, তাদেরকে না দেখলে আসলে বুঝতে না। সুফিয়ান স্যারের ক্লাস করলে, মহসিন স্যারের ক্লাস করলে মানুষ কখনোই বিরক্ত বোধ করবে না, এত সুন্দর করে এত মজা করে ক্লাস করায়। তো আমি বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। এগুলো কখনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা উচিত না, ঠিক আছে? আমাদের ব্যাচে যে স্টুডেন্টগুলো থাকে তাদের জন্য ডেডিকেট করে এই ভিডিওটা বানানো। অনেকেই সমস্যায় ভুগতেছেন, আমি বলবো ইটস হাই টাইম। সিঙ্গেল আছেন, ভালো আছেন, বিয়ে করতে ইচ্ছে হচ্ছে, বাসায় বলেন শেষ, টক্সিক রিলেশনশিপ যত দ্রুত সম্ভব বের হয়ে যান, যত দ্রুত সম্ভব। আপনি চাইলেই পারবেন, আপনি উন্নতি করতে থাকেন, তাহলে পারবেন, কোনো সমস্যা নাই। এই পৃথিবীতে এই মেয়ের মায়া এত খারাপ একটা মায়া, মানে খুবই বাজে একটা জিনিস। সব মেয়ে আবার খারাপ না। এভাবে বলার কারণ হলো আসলে কোথাও যেন লেখা ছিল যে তুমি যদি জাস্ট নিজেকে কন্ট্রোল করতে পারো এই মেয়ের মোহ থেকে, তাহলে তুমি লাইফে শাইন করতে পারবা। যেই দিন তোমার মধ্যে অবসেশনটা চলে আসবে যে তুমি খাওয়া ঘুম না 24টা ঘন্টা তুমি এটা ছাড়া আর কোনো কিছু ভাবোই না, ভাবতে পারো না, তোমার পুরো লাইফ এটার উপর ডিপেন্ড করে, ওই দিন দেখবা যে আশপাশের মানুষজন বলছে তুই পাগল নাকি, এত তো দরকার নাই বাবা। কিন্তু এইটাই দরকার। কারণ বাংলাদেশে দেখো, বাংলাদেশে ভালো ছাত্ররা একটা ভেষ ধরে থাকে যে আরে আমি বেশি পড়ি নাই, চান্স পাওয়াদের কথা শুনবো, আরে কিছুই পড়ে নাই, মনে করো বিড়ির আগুন দিয়ে পড়ে চান্স পেয়ে গেছে, কিন্তু পাগলের মতো পড়ছে। বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, কম্পিটিশন প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় অনেক বেশি। এই জন্য এই জায়গাটাতে আগাইতে গেলে অবসেশন দরকার, অবসেশন, নট প্যাশন, অবসেশন। যে আমার জীবনে আর কিচ্ছু নাই। যদি তুমি অবসেশন তোমার লাইফে আনতে পারো, দেখবে এইচএসসি পার হইছো, অ্যাডমিশনও পার হইছো, লাইফের অন্যান্য যে কোনো হার্ডেল পার হইতে পারবা। যদি প্যাশনেট দেখা যায়, আরে খুব প্যাশন, আরে মামা বুয়েট আমার প্যাশন না, বুয়েট আমার অবসেশন, মেডিকেল আমার প্যাশন না, মেডিকেল আমার অবসেশন, ঢাবি আমার প্যাশন না, ঢাবি আমার অবসেশন। আমি প্রতিদিন সকাল থেকে উঠে ঘুমানোর আগে পর্যন্ত আমি শুধু এইটা নিয়ে চিন্তা করি, এটার জন্যই পড়ি, এটার জন্যই দৌড়ে, তাহলে দেখবা ঠিকই সফলতা হোক, চান্স হোক, হয়ে যাবে। সো এইচএসসির পড়া নিয়ে অবসেশনটাতে ঢুকে পড়ো, দেখবা সরসরায় সিলেবাস আগাচ্ছে। আশা করা যায় এই ভিডিওটা তোমাদের কামব্যাকের জন্য ইনাফ ছিল। তোমাকে চান্স পাইতে হবে, তুমি পড়ছো কতক্ষণ, কয়টা বই পড়াইছো তোমার, কয়দিন কোচিং এ সিরিয়াসলি তুমি ক্লাস নোট করছো, কোচিং এর পিছন দিকে বসে ফোন চালাও, কোচিং বাঙ্ক দিয়ে তুমি যাও চন্দ্রিমা উদ্যান, কেমনে হয়? তুমি কোনো অ্যাকশন নাও না তো, তুমি বিনা কারণে দিনে 9 ঘন্টা ঘুমাও, তুমি তো জন সিনা না যে তুমি এক্সারসাইজ করতেছো, রেসলিং করতেছো, তোমার এত ঘুমের দরকার, তুমি সারাদিন বয়ে বয়ে ফোন চালাও আর ফাস্ট ফুড খাও, কোনটা তোমার ঘুম লাগে 9 ঘন্টা, তোমার ঘুমটা তো ভাইয়া এখন বুঝতেছো যে কেন তোমার ডোপামিন এই লেভেলে তোমার ব্রেনটাকে ফ্লাই করতে পারছে? এটার মূল রিজন হলো যে তুমি তোমার ব্রেনটাকে এই জায়গায় নিয়ে যেতে পারছো দাদা। তোমার ব্রেন এখন কোনো কিছুতে এক্সাইটেডই হচ্ছে না, কারণ ওকে তুমি এত এক্সাইটমেন্ট দিছো। ধরো তুমি চিন্তা করো, তুমি প্রতিদিন 8 ঘন্টা করে ফোন স্ক্রল করো, লাস্ট 2-3 ইয়ার্স ধরে ইউ আর নট ইভেন এ লাইক কনসিডারেবল স্টুডেন্ট, তুমি না কোনো স্কিলে টাইম দাও, না তুমি জিমে যাচ্ছ, না তুমি কোনো কিছু, তোমার না তোমার কোনো ফ্রেন্ড সার্কেল আছে, কিছুই নেই। হাউ ডু ইউ থিঙ্ক তোমার ব্রেন স্পাইক পাবে? তোমার ব্রেনের কোনো স্পাইক নাই, কোনো ডোপামিন নাই, তোমার ডোপামিন হয়তো ওই ফোন স্ক্রল করে হতেছে ওইটুকুই, ঠিক আছে? এই কারণে আমি দেখি যে মেজরিটি মানুষজন আমাদের সমাজে ডিপ্রেস, কারণ এদের কোনো কিছু তারা অ্যাক্টিভলি পারসিউ করতেছে না। এখন আমি সবচেয়ে মানে উৎকৃষ্ট উদাহরণ দিব হলো বিজনেসম্যানদের দিকে তাকাও। তুমি যারা বড় বড় সাকসেসফুল বিজনেসম্যান, এদের মনে করো 2 পা কবরে চলে যায়, নাকের মধ্যে নল লাগায় আসো, তারপরে বলে যে আরেকটা ফ্যাক্টরি দিব, আরো 10,000 কোটি ফ্যাক্টরি লাগবে, আরো লাগবে। ইলন মাস্ক গোটা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, এখনো একের পর এক বিজনেস করে যাচ্ছে, একের পর এক বিজনেস স্টার্ট করে, ইনভেস্ট করে, হ্যান কেন করে? মানে লাইক হি হ্যাজ $300 বিলিয়ন, মানে সে সহ তার আগামী
100 প্রজন্ম বসে খাবে এই টাকা শেষ হবে না। বাট কেন সে একের পর এক ভেঞ্চার্সে যাচ্ছে? বিকজ হি ইজ অ্যাক্টিভলি পারসুইং সামথিং। একের পর এক ভেঞ্চার্স, এটার কারণে সে অলওয়েজ একটা হিটে থাকে, অলওয়েজ নতুন কিছু একটা পারসু করে। আর যে মোমেন্টে এটা আমি বুঝছি, সেটার পর থেকে কিন্তু আমিও এটা শুরু করছি যে না, প্রতিবার আমি নতুন একটা টার্গেট ফিক্স করতেছি এবং ওটা অ্যাচিভ করতে ট্রাই করছি। এটিকে অলওয়েজ বিজনেস হইতে হবে, এটিকে অলওয়েজ মানি হইতে হবে না। ইট ক্যান বি স্টাডি, যে আমি পড়াশোনার নতুন কিছু একটা অ্যাচিভ করবো। ইট ক্যান বি রিলিজিয়াস সামথিং, যে আমি ধার্মিক দিক থেকে আমি কোরআন খতম দিচ্ছি। বা ইট ক্যান বি সামথিং বিজনেস, যে আমি বিজনেস শিখছি, আমি নতুন একটা স্কিল শিখছি, আমি জিমে যাচ্ছি, আমি মিটিং নিউ পিপল, আমি নেটওয়ার্কিং করতেছি। অলওয়েজ অ্যাক্টিভলি পারসুইং সামথিং, এইটা হলো অ্যাকচুয়াল হ্যাপিনেস। গতকালকে আমি একটা পত্রিকা পড়েছিলাম, একজন ইঞ্জিনিয়ারের মা, মুম্বাই শহর, কয়েক বছর ধরে তার ছেলেকে ফোন দিচ্ছে, বাবা আমাকে দেখতে আসো, দেখতে আসো, দেখতে আসো, তুমি যদি না আসতে পারো আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও। কে কে পড়েছি? আমরা কি এমন ইঞ্জিনিয়ার হতে চাই? আমার মা কোনো একদিন আমাকে বললো যে বাবা তোকে দেখি না, আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে, আমার আর ভালো লাগে না। হতে চাই? হতে চাই? সে ছেলেটা সময় করতে পারে নাই তার মাকে, যে মা তাকে পৃথিবীতে এনেছে, আজকে যাকে প্রচুর মানুষ সেলুট দেয়, কোটি কোটি টাকার মালিক, যে সে তার মাকে দেখতে আসতে পারে নাই তার বিজনেস ডিলিংস এর কারণে, আসতে পারে নাই। অনেকদিন পরে আসছে, আসার পরে দরজাটা খোলার চেষ্টা করছে, দরজা খোলে না। তখন দরজাটা ভাঙলো, ভাঙার পরে কি দেখলো? তার মায়ের কঙ্কাল। আমরা কে কে হতে চাই এরকম কালফিট ইঞ্জিনিয়ার? হতে চাই? তাহলে এই সোসাইটি, এই দেশ আমাদের কিচ্ছু শিক্ষা দিতে পারে নাই। আমরা একটু শপথ নেই যে শুধু ইঞ্জিনিয়ার হলে আমার জীবন চলবে না, আমাকে দেশের জন্য একজন ভালো মানুষ হতে হবে। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ASS মানে কি? এসএস মানে ASS মানে ক্যাশ, মানে গাধা। একটা গাধাকে যদি আমরা সম্পদে পরিণত করতে চাই, কি প্রয়োজন আছে কেউ জানি? কি প্রয়োজন? আর দুইটা অক্ষর প্রয়োজন। কি প্রয়োজন? দুইটা অক্ষর, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে টি। তুমি এস এর পরে ই লেখো, টি লেখো, কি হয়? এস এর পরে যদি আমি ই এবং টি লিখি কি হয়? অ্যাসেট মানে কি? অ্যাসেট মানে কি? সম্পদ। দেখো ছিলাম গাধা, হয়ে যাব সম্পদ। কয়টা অক্ষর? ই এবং টি। ই মানে এডুকেশন, শিক্ষা। আমাদের সাথে শিক্ষা যুক্ত হচ্ছে না, বিশ্ববিদ্যালয় পড়ছি না, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছি না, পলিটেকনিকে পড়ছি না, শিক্ষা যুক্ত হচ্ছে। এরপরও কিন্তু দুর্নীতির চ্যাম্পিয়ন কারা? একজন রিক্সা চালকের জন্য আমি চ্যাম্পিয়ন হই, একজন বাদাম বিক্রেতার জন্য আমি চ্যাম্পিয়ন হই। কাদের জন্য? ইঞ্জিনিয়ারদের জন্য। আমাদের মতো ইঞ্জিনিয়ার যাদের এক সাইনে কোটি টাকা পাস হয়ে যায়, তাদের জন্যই কিন্তু দুর্নীতির চ্যাম্পিয়ন। কেন? একটা অক্ষরের বাকি ছিল, সেটা হচ্ছে টি। কি অক্ষর? এই তুমি বলো, হ্যাঁ তুমি বলো, টি মানে কি? দেখছো এখন নড়ে চড়ে পড়তেছি। আমি না, আমি না ভাইয়া স্যার, আমি না। ই মানে এডুকেশন, টি মানে ট্রান্সপারেন্সি। কি ট্রান্সপারেন্সি মানে? কি স্বচ্ছতা, জবাবদিহিতা। আমরা যদি আমাদের ধর্মীয় অনুভূতি থেকে বলি তাহলে বলে তাকওয়াবান হওয়া। কি হওয়া? আরো যদি বাংলা ভাষায় বলি আল্লাহ ভয় সৃষ্টি হওয়া। সো আমি একজন ইঞ্জিনিয়ার হব, পাশাপাশি যদি ট্রান্সপারেন্ট হতে পারি তাহলে আই উইল বি দ্য অ্যাসেট ফর দ্য কান্ট্রি, ফর দ্য ফ্যামিলি, ফর দ্য ওয়ার্ল্ড। হতে পারবো। তাহলে আমরা আমাদের জীবনে এই দুইটা অক্ষরকে এখন থেকে পরিচর্যা করতে শুরু করবো ইনশাল্লাহ। আমার কাছ থেকে 2 টাকা বেশি চাওয়ার কারণে থাপ্পড় দেবো না, পারবো ইনশাল্লাহ। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার কাছ থেকে 2 টাকা বেশি চাষ বলে হোটেলের বয়টাকে একটা থাপ্পড় লাগাবো না, পারবো ইনশাল্লাহ। যদি পারি তাহলে আমরা আমাদের দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, সমাজের জন্য একজন ভালো মানুষ হতে পারবো। আমরা সবাই ভালো মানুষ হতে চাই, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স চাই। আগামীর যে বাংলাদেশ, এই বাংলাদেশে যে ইঞ্জিনিয়াররা হচ্ছে যাদের হাতে, তোমাদের হাতে, ট্রু তোমরাই কিন্তু 5 বছর 10 বছর পরে বড় বড় প্রতিষ্ঠানে জব করবা। তোমরা যদি সেদিন যদি ভালো মানুষ হয়ে যদি সাইনটা যদি বাম হাত দিয়ে যদি টাকাটা না নাও, তাহলে কিন্তু এই দেশটা উন্নত হবে। পারবো ইনশাল্লাহ। আমাদের সবার খুব আজে বাজে অগোছালো অনেক কথা তোমরা শুনেছো, তোমাদের সবার জীবন ধন্য হয়ে যাক। শাসিমেন, মেয়র স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্যার আছেন এবং তোমরা যারা সব জায়গা থেকে আসছো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সফল ব্যক্তিদের রাতের গল্প কেউ জানে না। যারা আজ সফল তারা রাতভর কেঁদেছে, কখনো পরিশ্রম করেছে অগাধ, নিজেকে ভেঙেছে কিন্তু কখনো হাল ছাড়েনি। আপনি যদি আজ কষ্ট করেন, কাল হয়তো আপনি সেই গল্পের নায়ক হবেন। তাই বলি, আজই শুরু করুন, ভয় পাবেন না। নমস্কার, আমি ইন্দ্রা বিশ্বাস। পড়াশোনা করছি আমার বাবার স্বপ্নের বিশ্ববিদ্যালয় এবং আমার লাইফের দ্বিতীয় টার্গেট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমি ইতিহাস বিভাগে পড়াশোনা করছি 2য় বর্ষ। আমার এখানে আসার স্বপ্নটা আমার বাবা দেখছে মূলত, কারণ আমার বাবার স্বপ্ন কখনোই অন্যান্য থাকে না যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, বিষয়টা এমন কখনোই ছিল না। আমার বাবা বরাবর বলতো যে না, তোকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। তো স্বপ্নটা দেখা ওই জায়গায় থেকেই যে না, আমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ এটার জন্য আমি কাজ করব, তবে দ্বিতীয় টার্গেট হিসেবে অবশ্যই আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্র্যাক করতে হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটুর জন্য আমি 70.7 সামথিং মার্ক পেয়েছিলাম এবং 3000+ সিরিয়াল আসছিল। তো ওয়েটিংয়ে ছিলাম, চান্স হয় নাই, সাবজেক্ট আসে নাই। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পরে আমি শিওর ছিলাম আমার চান্স হবে, এবং সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এবং অধ্যয়ন করছি। এখানে থাকা, এখানে কাটানো অধিকাংশ মুহূর্তগুলো আমার জীবনে বেস্ট মোমেন্ট বলা যায়। প্রত্যেকটা জুনিয়র যারা স্বপ্ন দেখছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসার, আমি মনে করি এই স্বপ্ন তাদের সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করা উচিত, মারাত্মক পরিশ্রমী হওয়া উচিত। যে পরিশ্রম তাদের এনে দিবে এই স্বপ্নের ক্যাম্পাসে, এবং তাদের স্বপ্ন পূরণের সাথী হিসেবে থাকবে এডুকেশন। এডুকেশনের সাথে থাকলে আমি মনে করি আমি যেমন সফল হয়েছি, প্রত্যেকটা পরিশ্রমী সফল হওয়ার যোগ্যতা রাখে। ধন্যবাদ সবাইকে। কাল থেকে প্রত্যেক দিন 2 পাতা করে অভিধান মুখস্থ করবে। তুমি তো মনে রাখতে পারো না, তোমাকে মুখস্থ করতেই হবে। এই গোবর ঘরের ছেলে টিচার ঠিক মতো পড়ায়, কিন্তু ওর মাথায় কিছু ঢোকে না। আর এইভাবে পড়লে গোল্ডেনে পাবা তুমি। তুমি যদি এখন গোল্ডেন জিপিএ না পাও, সেটা তোমার জন্য হবে তোমার একটা বড় চাপ। কালকে দেখো তোমার খেলা বন্ধ, একদম তুমি খেলতে পারবে না। 15 দিন তোমার খেলা বন্ধ, 15 নম্বর কম, 15 দিন তোমার খেলা বন্ধ, বুঝতে পারছো? শুধু পড়বা, গোল্ডেন এ প্লাস পাইতে হবে তোমাকে, বোঝো না? শুনছো? তোমাকে পাইতে বলছে 80 হলেই তো হতো এ প্লাস। এই তোমার সৃজনশীল কি হতে বলছে? হ্যাঁ, তুমি ক্রিয়েটিভ হতে চাও না? তোমাকে এ প্লাস পাইতে হবে বলছি না? তুমি মুখস্থ করো, সব মুখস্থ করবা, জ্যামিতি, অঙ্ক, ইংলিশ যা আছে সব মুখস্থ করবা। যাও এখানে। নে আমার যা হোক, আমি এট সাম পয়েন্ট তোর সমান না হলো তোর কাছাকাছি যাবো। তুই বলবি যে হ্যাঁ এই ছোয়ালটা তো পারার কথা না, কেমনে পারলো? আমি আজকে ম্যাথ পারি না, ঠিক আছে? তুই কয়দিন ম্যাথ করবি? 1 দিন 2 দিন 3 দিন 4 দিন? আমি প্রতিদিন রাতে গড়ানে 3 ঘন্টা করে ম্যাথ করবো। আয় দেখি এবার তুই বুঝে করবে, আমি না বুঝে ঠাকঠাক মুখস্থ করবো। সমস্যা আছে? এই যে পানিশমেন্টটা আমার নিজের উপর হচ্ছে, এট সাম পয়েন্ট মহান আল্লাহ তাআলা আমার উপর দয়া করবেই। সো যেই ছেলেটা এখন মজা নিচ্ছে, তার চেয়ে আমি অবশ্যই আগায় যেতে বাধ্য। সো এইটাই ছিল হার্ড ওয়ার্কের লিনিয়ার মডেল। এত স্মার্ট ওয়ার্ক, এত স্ট্র্যাটেজি, এত চিন্তা মাথায় না করে আজকে থেকে পরিশ্রম শুরু করো। বেশি দিন না, 1-2 মাস 3 মাসের মধ্যে তুমি দেখবা তোমার লাইফে মেজর চেঞ্জেস দেখতে পাচ্ছ। এন্ড একবার যখন চেঞ্জ দেখতে পাবা, হার্ড ওয়ার্ক ইজ অ্যাডিক্টিং, প্রচন্ড অ্যাডিক্টিভ। সিগারেটের চেয়ে বেশি হার্ড ওয়ার্ক অ্যাডিক্টিভ। তো তোমার মা এবং তোমার বাবা যে স্বপ্ন দেখে যে তুমি এক সময় অনেক ভালো কিছু করবে, তুমি ইনশাআল্লাহ এইচএসসিতে ভালো একটা জিপিএ নিয়ে তুমি ভালো জায়গায় চান্স পাবে, ভালো মানুষ হবে। সো সেই ভালো মানুষ হওয়ার যেই ইচ্ছা তোমার বাবা মার ছিল, যে ত্যাগ তোমার বাবা মার আছে, যারা সবকিছু ত্যাগ করে তোমার ভালোর জন্য সারা জীবন কাজ করে যাচ্ছে, সেই বাবা মার জন্য কিছু তোমার করার সময় আসছে। ভাইয়া, তুমি সময়টা তুমি কিভাবে কাজ এই বাবা মাকে কিছু দিতে পারো? তুমি যদি তোমার এই সময়টাকে একটু ভালো মতো কাজে লাগাও, তুমি যদি তোমার এই সময়টাকে, যেটা তোমার করার কথা, পড়াশোনা করার কথা, তুমি যদি এইটা করো, এটাই হবে তোমার বাবা মার প্রতি তোমার এখন একটা বিশাল অবদান। এবং অবশ্যই তাদের যখনই কোনো প্রয়োজন হবে, তুমি থাকবে সবার আগে। এটাই হতে হবে তোমার জীবনের একটা মোটিভ, তোমার জীবনের একটা গোল। সো প্রত্যেকেরই এই বাবা মার প্রতি যে সম্মান, এটা আমাদের বজায় রাখতে হবে, এবং তাদের প্রত্যেকটা জিনিস চেষ্টা করতে হবে আমরা যেন সর্বোচ্চভাবে এটা পালন করতে পারি। কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে, আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না, কখনোই আশা করে নাই। এরকম অনেক জিনিস ঘটে, সেটা আমার জীবনে আরেকটা পয়েন্টে একটু কথা বলি, সেটা হচ্ছে ভালোবাসা দিয়ে পৃথিবীর সবকিছু জয় করা যায়। হেট স্পিচ বা ঘৃণা এটা পারে না। হেট স্পিচ বা ঘৃণা সংঘাত বাড়ায়। পৃথিবীময় সংঘাতের এই একটাই হচ্ছে উৎস। এই জিনিসটাকে আমরা চাইলে ভালোবাসা দিয়ে দূর করতে পারি।
তো তুমি সামনে একটা ক্যাম্পাসে যাবা, তোমার 64টা জেলার বিভিন্ন ধরনের সহপাঠীদের সাথে তোমার পরিচয় হবে। তুমি বিভিন্ন কালচার, বিভিন্ন ভাষা, বিভিন্ন বর্ণের এবং ধর্মের মানুষের সাথে পরিচিত হবা, বন্ধু বান্ধবের সাথে পরিচিত হবা। তোমার একটা সুন্দর ফ্রেন্ড সার্কেল হবে। তুমি কখনো এই ফ্রেন্ড সার্কেলের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াবা না। এইটা তোমাদের কাছে আমার আশা বা তোমাদের কাছ থেকে আমার চাওয়া। 3টা প্রসেসে পড়ালেখা করবা, দেখবা এর বাইরে তোমার আর কিচ্ছু করা লাগবে না। 1 নাম্বার, অবশ্যই ক্লাস করবা। তুমি যেখানেই পড়ো, বাসায় পড়ো, ব্যাচে পড়ো, 10 মিনিট স্কুলের অ্যাপে পড়ো, ব্যাচে আগে ক্লাসটা শেষ করবা। ক্লাস থেকে বুঝে তারপর তুমি মেইন বইটা পড়বা। ক্লাস থেকে বুঝছো, মেইন বইটা ভালো করে পড়ো, ওই চ্যাপ্টারটা ভালো করে রিডিং করো, কি কি টপিক দেয়া আছে, কি কি সূত্র পড়ছো, সবকিছু দেখো। তারপরে তুমি যে কোনো একটা প্র্যাকটিস, এটা হোক আমাদের মাস্টার বুক, হোক তোমার যে কোনো গাইড বই থাকুক, তোমার কোনো টেস্ট পেপার থাকুক, পুরানো বই 200-100 টাকা দিয়ে কিনবা, প্র্যাকটিস করবা। তুমি যদি এই 3টা প্রসেস ফলো করো, বই, ক্লাস বা আগে ক্লাস, তারপর বই, তারপর হচ্ছে প্র্যাকটিস, ইনশাল্লাহ এর বাইরে আর কিচ্ছু লাগবে না। প্রত্যেকটা অধ্যায় একদম বেস্ট ভাবে শেষ হবে ইনশাল্লাহ। বুঝতে পারছো? তোমাদের নিয়ে আমাদের অনেক প্ল্যান আছে, তোমরা একটু জাস্ট পড়াশোনা করো, একটু সিরিয়াস হও, তোমাদের যা যা লাগবে সবকিছু নিয়ে আমরা রেডি আছি ইনশাল্লাহ, রেডি থাকবো। এন্ড ভয় পেও না ভাই, হতাশ পেও না, যে অবস্থায় আসো, যেই পর্যায়ে আসো, যেখানে আসো, ওইখান থেকে কামব্যাক করা সম্ভব। তুমি যেই বোর্ড থেকে পরীক্ষা দাও, প্রি টেস্টে যত খারাপই হোক, এখন থেকে ভালো করে পড়লে টেস্ট পরীক্ষা, এসএসসি পরীক্ষা, কলেজ পরীক্ষা সব জায়গায় ভালো করা সম্ভব। বাট তোমার এখন থেকে শুরু হওয়া লাগবে ভাই, একটু সিরিয়াস হও প্লিজ ভাই, একটু জাস্ট সিরিয়াস হও। এন্ড পড়াশোনার পাশাপাশি একটু নিজের দিকেও তাকাও, যে তুমি আসলে কোথায় আছো, কোথায় ছিলা, এন্ড কি করতে চাও। এইটুকু, এই কয়টা অ্যান্সার নিজেকে একটু বুঝাও, ক্লিয়ার করো, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করবা, অনেক ভালো কিছু করবা। पर गिरा तेरे जाने के बाद खुश हूँ मैं तेरे बिना रास्ता तुमा माफ करे तुमको। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না। নিজে বাসায় পড়ে, নিজে অফলাইন টিচারের কাছে পড়ে, প্রাইভেটে দৌড়ায়, এক্সাম দেয়, গাইড কিনে, গাইড পড়ে, নিজে এফোর্ট দেয়, নিজের স্বপ্নের জন্য কাজ করে। কোনো ভাইয়ার লাইফ ক্লাসের জন্য বয়া থাকে না। কোনো ভাইয়ারা যায় বলে না, ভাই আপনার শার্টের বোতাম কেন, ভাইয়া আপনি ফেসবুকে এটা পোস্ট শেয়ার দিচ্ছেন, ওরা তো টাইমই নেই, ট্রাস্ট মি ম্যান, টাইম থাকে না। যারা অনলাইনে আসো না, খুব ক্লিয়ারলি বললাম, এটা নিয়ে কিন্তু যখন একটু ফান্ডাররা বসে, তারা হাসাহাসি করে, যে শালা পোলাপান এত বোকাচোদা, পোলাপান যা দেয় তাই খায়, হ্যান ত্যান। ট্রাস্ট মি ম্যান, আমি কথা বলছি তো আমি জানি, আমি ফিল কনসাল ভালো, আমিও সেম, আমি কারো থেকে ডিফারেন্ট না। তাদের থেকে আমার ডিফারেন্স হলো, আমি তোমার আসে কব যে আমার সিগারেটের প্যাকেটের উপর লেখা থাকবে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান করলে ক্যান্সার হয়, তাদের লেখা থাকবে না। তারা তোমার দিকে হ্যাঁ বিড়ি খাওয়া খুব ভালো, 20 বছর পরে ক্যান্সার। আমি বলবো ভাই বিড়ি খাইতে পারো, 20 বছর পরে কিন্তু ক্যান্সার হবে শিওর। তার সাথে নিজে পড়বো, বাসায় পড়বো, লাইফটা গোছায় নাও। সারাদিন লাইফ করে সারাদিন ফেসবুক স্ক্রল করলে পড়াশোনা ভালো হবে না, আসমান থেকে চান্স হয় না, পড়তে লাগে, নিজেকে এফোর্ট দিতে লাগে, পড়াশোনা গোছাইতে লাগে। ফোন নিয়ে বসে থাকলে কোথাও চান্স হয় না ভাই। সবার একটা কথা থাকে যে সায়েন্সে পড়লে হয় ইঞ্জিনিয়ারিং নয়তো মেডিকেল, যে কোনো একদিকে যাইতে হবে। তো সেখান থেকে আমি ইউনিভার্সিটি টার্গেট করছি, এটা নিয়েও অনেক কথা শুনতে হয়েছে। আমার 2 ভাই, একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং আরেকজন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়তো। কিন্তু আমার যে ভাই জাহাঙ্গীরনগরে চান্স পাইছিল, তাকে কেউ ওভাবে করেনি যতটা ঢাকা ইউনিভার্সিটিকে প্রাধান্য দেওয়া হয়েছিল। আমার বড় ভাই ও 2018 সালে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে 627তম স্থান অর্জন করে, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিন পর সেইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা বাতিল করা হয়েছিল। তো পরবর্তীবার যখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়, সে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থান নিতে পারেনি, ঢাকা বিশ্ববিদ্যালয় মিস হয়ে যায়। যখন আমার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল, তখন দেখতেছিলাম যে আশপাশ থেকে সবাই ফোন দিয়ে আব্বুকে বলতেছিল আপনি একজন গর্বিত বাবা। তখন মহসিন ভাই ওখানে বলেছিল যে একটা আহত বাঘের থাবা এবং একটা সুস্থ বাঘের থাবা কখনো এক হয় না। অন্যান্য কোচিং সেন্টারগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীদের রেজাল্ট প্রকাশে ব্যস্ত ছিল, কিন্তু একমাত্র আই এডুকেশন যেখানে বলেছিল আমরা সবাইকে নিয়ে উদযাপন করব। এটা আমার কাছে একটা পরিবারের মতো মনে হয়েছে। যখন একটা মানুষ যখন ব্যর্থ হয়ে যায়,
একমাত্র বাবা মা ছাড়া যেমন কেউ পাশে থাকে না, ঠিক সেইভাবে আমি আইডেন্টিফিকেশনকে পেয়েছিলাম। যে তোমাকে 2 পয়সার গুরুত্ব দিবে না, তার গুরুত্ব তোমার লাইফে 1 পয়সাও হওয়া উচিত না। বুয়েট ফার্স্ট মেহরাবক জিহাদির সাথে কম্পারিজন চলতেছে এলাকার রহিম। মেহরাবক জিহাদি পরে 20 ঘন্টা, রহিম পরে দিনে 2 ঘন্টা। মেহরাবক জিহাদি সারাদিন ফোনও দেখে নাই কোনোদিন, ফেসবুক অ্যাকাউন্ট নাই, কিন্তু রহিম মনে করে ফেসবুকে স্ক্রল করে 16 ঘন্টা। দুইজনেই আবার বলে যে না এই ভাই তো পারছে, আমি কেন পারবো না? ভাইয়া তুই তো আসল জিনিসই করিস না, সেটা হলো পড়াশোনা। ভাইয়ার সাথে মিলাইলে তো হবে না। দেখো আমি একটা জিনিস বলি, কখনো কারোর সাথে প্রতিযোগিতা করো না, সবসময় নিজের সাথে প্রতিযোগিতা করো। তুমি আগে এসএসসি তে কেমন স্টুডেন্ট ছিলা, তুমি ইন্টারে কেমন স্টুডেন্ট হয়েছে, তুমি এটা জাস্ট কম্পেয়ার করো, কম্পেয়ার করে সেইভাবে পড়াশোনা করো। যেমন এই দেখো অনেকে যখন এই যে সফলতার গল্প বলে, দেখো গ্রুপে অনেক বুয়েটে চান্স পাওয়া ভাইয়ারা, বুয়েটে চান্স পাওয়া আপুরা বলছে যে আমি এসএসসি তে আমার 4.78 ছিল, এসএসসি তে 4.78, সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, সে মেডিকেলে চান্স পাচ্ছে, সে বুয়েটে চান্স পাচ্ছে। তাহলে অসম্ভব বলে কিছু নেই, সবই আসলে সম্ভব, চেষ্টা করলে সবই আসলে সম্ভব। তো এই কারণে প্রতিযোগিতা নিজের সাথে করো, নিজের সাথে প্রতিযোগিতা করো। কাউকে দেখে পড়াশোনা করতে হবে এমনটা না ব্যাপারটা, ঠিক আছে? তুমি নিজের সাথে সবসময় প্রতিযোগিতা করবা, যে আগে তুমি কেমন ছিলা, কালকে তুমি কেমন ছিলা, আজকে তুমি কেমন হয়েছো, ঠিক আছে? আজকে তুমি আরো বেশি পরিশ্রম করতে পারতেছো কিনা, আজকে তুমি আরেকটু বেশি শিখলা কিনা। আর পড়াশোনাটা করবা সবসময় শেখার জন্য, যে আমি শিখতে চাই, আমি জানতে চাই। পড়তে পড়তে পড়ার মধ্যে তুমি এমন মজাটা পাবা যে সময় তোমার মনে হবে যে আমার পড়তেও ভালো লাগতেছে, পড়াশোনা করতেই ভালো লাগতেছে। মানে কাউকে তুমি কখনো শুনবা না কেউ বলবে যে আমার খেলতে ভালো লাগে, কেউ বলতে আমার মুভি দেখতে ভালো লাগবে, কেউ বলে আমার গল্পের বই পড়তে ভালো লাগে, ঠিক আছে? বিভিন্ন জনের বিভিন্ন ধরনের প্যাশন থাকে না? তো দেখবা তুমি মানে চেষ্টা করো এরকম করার, তাহলে দেখবা মজা পাবা, পড়তে তোমার ভালো লাগতেছে, যে আমার পড়তে ভালো লাগে, যে আমি পড়ার মধ্যে মজা পাই, আমার পড়তে ভালো লাগে, আমার বই নিয়ে বসে থাকতে ভালো লাগে, আমার ম্যাথ সলভ করতে ভালো লাগে, আমার একটা আননোন একটা ম্যাথ কেউ যদি আমাকে দেয় ওটা সলভ করার যে মজাটা, এই মজাটা পাইতে আমার ভালো লাগে। তুমি যখন এই জিনিসটা ফিল করতে পারবা, এই জিনিসটা বুঝতে পারবা, তখন তুমি দেখবা পড়াশোনায় বেশ ভালো মজা পাবে। যেমন আমি আমার স্টুডেন্ট লাইফে আমি পড়াশোনার মজাটা পাইছি আমি যখন মিলন ভাইয়ের কাছে ম্যাথ পড়ছি, আমি যখন জুয়েল ভাইয়ের কাছে ফিজিক্স পড়া শুরু করছি, তখন আমি পড়ার মজাটা পাইছি। এর আগে আমার মনে হইতো সবকিছু মুখস্থ করতে, এর আগে আমার চিন্তাধারা ছিল হচ্ছে কুয়োর ব্যাঙের মতো, যে সবকিছু মুখস্থ করতে হবে। কিন্তু বুঝে পড়া একটা ম্যাথ মানে বুঝে বুঝে সলভ করা, ব্রেন খাটায় সলভ করা, এটা যখন তুমি পারবা তখন তুমি আসলে বুঝতে পারবা শেখার যে একটা মজা, ভেতরের যে একটা প্রশান্তি, আত্মতুষ্টি যেটাকে বলে, সেটা তুমি পাবা। এইটা পেয়ে পড়াশোনা করো, দেখো ভালো লাগে। কিন্তু তুমি যদি হচ্ছে চাপ নিয়ে পড়াশোনা করো, তাহলে দেখবা মাথায় প্রেশার পড়বে, তোমার পড়াশোনা করতে ইচ্ছা করবে না, ভালো লাগবে না, বই দেখলে একটা আতঙ্ক তৈরি হবে, বুঝতে পারছো? তো আতঙ্ক তৈরি হইলে তো সেই পড়াশোনা তো উপকারে লাগবে না। সেই পড়াশোনা একটা ধরো যে শর্ট একটা টার্ম তোমার সফলতা দিলেও লং টার্ম তোমার সফলতা দিবে। এই কারণে আমার সাজেশন হচ্ছে চান্স পাইতে হবে না, ঠিক আছে? তোমার ভালো রেজাল্ট করতে হবে না, তুমি পড়াশোনাটা মজা নিয়ে করো, তুমি দেখবা সফলতা, চান্স, A+, গোল্ডেন এগুলো এমনি চলে আসবে, বুঝতে পারছো? সবসময় কি করবা, একটা কথা হচ্ছে সবসময় নিজের দায়িত্ব পালন করো, নিজের কর্তব্যটা পালন করো, অনেস্টলি পালন করো, তাহলে সফলতা বা ফলাফল সেটা তোমার হাতে ধরা দিবে। ফলাফলের দিকে তাকায় পড়াশোনা করে লাভ নাই বা কাজ করে লাভ নাই, সবসময় মানে সৃষ্টিকর্তাকে সমর্পণ করবা, যে ফলাফলটা সৃষ্টিকর্তার, কাজ করে যাওয়ার দায়িত্বটা হচ্ছে তোমার, যে কোনো কাজ, পড়াশোনা ছাড়াও যে কোনো কাজ, সবসময় এটাই চিন্তা করবা। আমি সবসময় লাইফে আমি এটাই মানি, একটা কথাই মানি, যে আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করব, ফলাফল কি হবে আমার জানার দরকার নেই, ফলাফল সৃষ্টিকর্তার। কিন্তু আমি আমার দায়িত্ব কর্তব্য পালনে আমি যেন 100% অনেস্ট থাকি, আমি যেন ভুলে কখনো ডিসঅনেস্টি। এই জিনিসটা সবসময় মাথায় রাখবা, একটা হচ্ছে নিজের পরিবারের কাছে দায়বদ্ধ থাকবা, আর একটা হচ্ছে নিজের দেশের কাছে দায়বদ্ধ থাকবা। তোমরা একটা জিনিস জানো না, দেশ আমাদের ফ্রিতে এমন একটা জিনিস দেয় যেটা আসলে অমূল্য, সেটা হচ্ছে নাগরিকত্ব। এটা ছাড়া তুমি কোথাও, এই পৃথিবীর কোথাও তুমি এটা ছাড়া টিকতে পারবা না, তোমার একটা নাগরিকত্ব লাগবে, সেটা তোমাকে দেশ ফ্রিতে দেয়। তো তুমি দেশের কাছে একটু দায়বদ্ধ থাকবা, আর এটার জন্য দরকার হচ্ছে সবসময় সৎ থাকা, সবসময় পরিশ্রমী থাকা,
তোমরা অনেক মেধাবী, মেধাবী না হলে এখানে বসতা না। তোমাদের সাথে তোমাদের অনেক ফ্রেন্ড, অনেক বন্ধু, তারা দেখো এখানে কিন্তু সবাই আসতে পারে নাই, তোমরা আসতে পারছো, তার মানে কি তোমরা আলাদা। তোমরা তাদের চেয়ে হয়তো একটু বেশি পরিশ্রম করছো, তার কারণে তোমরা আজকে এখানে এসে বসতে পারছো। এই পরিশ্রমের তুমি ফলটা আজকে পাচ্ছ। অনেকে ধরো পরিশ্রম করছো, ফল পাও নাই, তুমি ফলটা পাবা। কখনো ফল সাথে সাথে কাজের সাথে সাথে পাওয়া যায়, কিন্তু কখনো ফল পাইতে একটু দেরি হয়। এর জন্য লাগে ধৈর্য, ধৈর্য ধরতে হয়। তুমি কেন ফোকাস থেকে সরে যাইতেছো, এই জিনিসটা আগে ফাইন্ড আউট করা লাগবে। তারপরে এই ব্যাপারটা মানুষের আসলে হিউম্যান বিহেভিয়ার যেটা, সেটা আসলে তুমি যে কারণে আসলে ডিস্ট্রাক্ট হয়ে যাইতেছো তোমার ফোকাস থেকে, এই ব্যাপারটা তুমি দিনকে দিন একদিনে তুমি চেঞ্জ করতে পারবা না। তোমার কি করতে হবে, নিজেকে আসলে নিজের উপর কন্ট্রোল আনা লাগবে, যে তুমি তোমাকে কন্ট্রোল করতে পারো কিনা। তুমি যদি নিজের উপরে কন্ট্রোলটা আনতে পারো, যে আমি কন্ট্রোল করতে পারি, কন্ট্রোল করতে পারি কেমন, ধরো তুমি ফোন, এখন আমরা দেখবা অনেক সময় ফোন ছাড়া থাকতেই পারি না, ফোন স্ক্রল না করলে আমাদের মনে হয় যেন কি একটা নাই, ঠিক আছে। তুমি কি করবা, তোমার যদি এরকম সমস্যাটা থাকে, তুমি নিজে চ্যালেঞ্জ নিবা, আমি আধা ঘন্টা ফোন ছাড়া থাকবো, আধা ঘন্টা আমি ফোন ধরবো না, অথবা 1 ঘন্টা আমি ফোন ধরবো না। এরকম ভাবে এই জিনিসটা আস্তে আস্তে বাড়াবা। প্রথমে আধা ঘন্টা, দেন 1 ঘন্টা, দেন 2 ঘন্টা। এইভাবে যে জিনিসের উপর তোমার ফোকাসটা নষ্ট হচ্ছে, সেই জায়গাটা থেকে দূরে থাকার ট্রাই করবা। এভাবে আস্তে আস্তে দেখবা কন্ট্রোল চলে আসবে, তাহলে আর তুমি ডিস্ট্রাক্ট হয়ে যাবা না। ধন্যবাদ ভাইয়া। যখন অনেক মন খারাপ থাকবে, করতে ইচ্ছে করবে না, তখন সির্ফ একটা কথাই মনে রাখবা। হিন্দিতে একটা শের আছে, ভুলে যাও তোমার চলে যাওয়া সেই গতকাল, নিজেকে শুধু বিশ্বাস করো। ভুলে যাও তোমার চলে যাওয়া সেই গতকাল, নিজেকে শুধু বিশ্বাস করো, বদলে যাবে আগামীকাল, আজকে শুধু পরিশ্রম করো। কোনো একদিন তুমি ডিপ্রেসড ফিল করতেছো, দেয়ার ইজ নাথিং রং উইথ দ্যাট। কোনো একদিন তুমি একটা খারাপ কাজ করে ফেলছো, সে টু সে ইউ হ্যাভ টু টেকেন ড্রাগস কোনো এক সময়, বাট তুমি এটা বাদ দিছো। ডোন্ট ফিল শিট অ্যাবাউট ইট। মানুষ মাত্রই ভুল। ধরো কোনো একদিন তুমি অ্যাংজাইটিতে ভুগতেছো, কোনো একটা এক্সামে খারাপ করছো, তুমি প্রতিদিন হার্ড ওয়ার্ক করতে চাও, পারতেছো না। তুমি কোনো একদিন জিমে যাও নাই, কোনো একদিন তুমি টার্গেট করছিলে তুমি 10 আওয়ার্স হার্ড ওয়ার্ক করবা, তুমি 2 ঘন্টাও করতে পারো না, দেয়ার ইজ নাথিং রং উইথ দ্যাট। লেট করে কোনো একদিন ঘুম থেকে উঠছো, কলেজ যাও নাই, কোনো পরীক্ষায় ফেল করছো, দেয়ার ইজ নাথিং রং উইথ দ্যাট। স্টপ ফিলিং ব্যাড ফর দিস। তুমি আমারে দেখতেছো না, আমি এত গাইডলাইন দিই না, আমার লাইফটা পুরো একটা লিটারাল হেল, লিভিং হেল, পুরা শিট। তারপর আমি কাজ করতেছি না, কাজ হচ্ছে না, সবকিছু হচ্ছে। সো এই যে এটা হলো আমাদের জেনারেশনের সমস্যা। সোশ্যাল মিডিয়া বিভিন্ন ভিডিও টিডিও আসে, আমাদেরকে একটা পারফেক্ট লাইফস্টাইল বলে, রুটিন হবে, মর্নিং রুটিন হবে, এই হবে হবে। কোনো শালা যে ভিডিও বানায় জীবনে ওগুলো 100% ফলো করতে পারে না, তুমি কখনো 100% ফলো করতে পারবে না। বাট দ্যাটস দ্য বিউটি অফ লাইফ, দ্যাটস দ্য বিউটি অফ গডস ক্রিয়েশন। তো মনে রাখবা, ডোন্ট চেস পারফেকশন। কথা একটাই, ডোন্ট চেস পারফেকশন। তুমি জাস্ট ট্রাই করবা যে ডে বাই ডে ইমপ্রুভ করার। আচ্ছা ঠিক আছে, আজকে জিম যেতে পারেন, ঠিক আছে। आप गेम्स खेलो, आप फेसबुक इस्तेमाल करो, मैं ये नहीं कह रहा कि ना करो। लैपटॉप इस्तेमाल करो, फेसबुक इस्तेमाल करो, PS4 खेलो, Xbox One खेलो, Xbox One S खेलो, जो खेलना है खेलो, लेकिन एक खास वक्त तक के लिए। और जब आप उस लिमिट से ज्यादा आगे बढ़ोगे, तो फिर आप अपने मकसद को भूलकर उसी चीजों के अंदर घुस जाओगे, और उन चीजों से इतना बड़ा नुकसान आपको मिलेगा कि आप दोबारा अपने आप को रिकवर कर नहीं पाओगे। জীবনে অনেক দিনই আমার মন খারাপ হয়েছে, অনেক দিনই আমি কান্না করেছি, কিন্তু প্রত্যেকটা কান্নার কথা আমার মনে নেই। আমার মনে আছে শুধুমাত্র একটা কান্নার কথা। সেই দিনটা ছিল 27 জুন। আমার আজকে এখনো মনে আছে, দিনটা ছিল 27 জুন। তো এই 27 জুন আমার ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিটের পরীক্ষার যে রেজাল্ট, সেই রেজাল্টটা প্রকাশিত হয়েছিল। তো এই কান্নার কারণটা কি, এই 27 জুন যখন 12টার সময়, বেলা 12টার সময় আমাদের রেজাল্ট হওয়ার কথা ছিল, কিন্তু আমি ভয়ের কারণে আমার রেজাল্ট দেখেছিলাম হচ্ছে বেলা 3টার দিকে। এই ভয়টার কারণ ছিল আমি খুবই একটা রিস্কি জায়গায় ছিলাম। আমি এত বেশি ডেডিকেটেড ছিলাম ঢাকা ইউনিভার্সিটির প্রতি, এত বেশি স্বপ্ন নিজের মধ্যে ছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটিরই শুধু ফর্ম তুলছিলাম, অন্য কোনো ইউনিভার্সিটি আসলে ফর্মই তুলে না এবং পরীক্ষা দেওয়ার ইন্টেনশনও ছিল না। আমার ইচ্ছা ছিল যে আমি যদি পড়াশোনা করি বা আমি যদি আমার পড়াশোনা কন্টিনিউ করি, তাহলে আমি করব শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে। সো এই রিস্ক থেকে আমার খুব ভয় লাগতেছিল যে আমি চান্স পাবো কি পাবো না, চান্স পাবো কি পাবো না। এই ভয় থেকে আমাদের যখন 27 জুন আমাদের রেজাল্টটা দিল, আমি দুপুরে হচ্ছে বাসা থেকে বের হয়ে গেছি। আমার বাসায় কেউই জানতো না যে হচ্ছে আজকে আমার রেজাল্ট দিবে। তো
12টার সময় রেজাল্ট দিল আমার মনে আছে। আমি রেজাল্টটা দেখেছিলাম হচ্ছে 3টার সময়। 3টার সময় রেজাল্টটা যখন বাটন ফোনে আমার SMS-টা আসছে, রেজাল্টটা দেখার পর 20 মিনিট আমার জীবনে আসলে কি, ওই 20 মিনিট আমি ভুলে গেছি যে আমার জীবনে আসলে কি করছি আমি ওই 20টা মিনিট সময়। ওই 20টা মিনিট যাওয়ার পর আমি আমার সর্বপ্রথম যে ফোনটা দেই, একদম হাত আমার কাঁপতেছিল, ওই কাঁপা কাঁপা হাত নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে আমি আমার মাকে ফোন দিই। আমার মাকে ফোন দিয়ে আমি বলি যে আমি ওই সময় একটা মিথ্যা কথা বলি যে মা আমার তো চান্স হয় নাই। তখন আমার মা আমাকে বলতেছে যে তুমি কোথায় আছো। আমি এটাও জিজ্ঞেস করছিলাম যে আমার তো চান্স হয় নাই, তোমাদের কি কোনো আক্ষেপ আছে কিনা। তখন আমার মা আমাকে বলছিল যে না, কোনো আক্ষেপ নাই, কিসের আক্ষেপ থাকবে, তুমি কোথায় আছো, বাসায় চলে আসো। মানে আমার মা এক প্রকার ভয় পাচ্ছে যে রেজাল্ট হয়েছে, আমার রেজাল্ট হয়তো সামাও খারাপ হয়ে গেছে, ছেলেটা কি করে, এই জন্য তার মধ্যে একটা ভয় ছিল। তো আমি এটা বলে ফোনটা কেটে দিই। তার 20 থেকে 25 মিনিট পর আমি আবার আমার মাকে ফোন দিই। আমার মাকে ফোন দিয়ে বলি, আচ্ছা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ানোর কি আমাকে তোমাদের খুব শখ ছিল? বলতে শখ তো ছিল, মানে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বিদ্যাপীঠ, এখানে পড়ানো সবার, সব বাপ মায়ের তো ইচ্ছা থাকে। তো আমি বলছি যে ছোটবেলা থেকে এমন কোনো তোমাদের ইচ্ছা আছে যেটা হচ্ছে তোমরা আমার উপরে এক্সপেকটেশন করে রাখছিলা বা আমি পূরণ করতে পারি নাই? কয় না, ওই রকম তো নাই। মানে আমার মা ওই সময় কিন্তু ভয় পাচ্ছে যে আমি এইসব আধ্যাত্মিক কথাবার্তা বলতেছি কি নাকি করে ফেলি। তখন আমার মা আমাকে বলতেছে যে তুমি কোথায় আসো, বাসায় চলে আসো, তুমি কোথায় আসো, বাসায় চলে আসো, এটা বারবার বলতেছে। তখন আমি বললাম যেহেতু এখন মানে ছোটবেলা থেকে আজকে পর্যন্ত তোমাদের কোনো এক্সপেকটেশন আমি কখনো ভঙ্গ করি নাই, যাও তোমাদের যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ানোর আমার প্রতি যে স্বপ্নটা ছিল এটা আমি পূরণ করে দিলাম। আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি। তোমাদেরকে যখন এই কাহিনীটা আমি বলতেছি আমার এখনো গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে ওই কথাটা মনে করে। তুমি সবসময় একটা কথা মনে রাখবা যে জীবনের সর্বপ্রথম যে সাফল্যের যে কাহিনীটা, সেটা তুমি সারা জীবনের যতই সফল হয়ে যাও না কেন এটার সাথে তুমি মিলাইতে পারবে না। ওই যে আমার মনে আছে আমি যে মাকে ফোন দিয়ে ওই কথাটা বলার পর যে কান্নাটা করছিলাম, এবং ফোনের ওই পাশ থেকে আমার মা যে কান্নাটা করছিল, ওটা এখন পর্যন্ত যখন আমার মনের মধ্যে ভাসে, যে কোনো সময় যখন আমার মনে হয় আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। স্টিল নাও আমার শরীরের লোম এখনো কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। তো আমি চাই আমার ওই সময়কার যে কান্নার অনুভূতিটা, এইরকম কান্না আমাদের সাথে তোমরা যারা যুক্ত আছো সবাই ওই জীবনে একবার হলেও ওই কান্নাটা করো, একবার হলেও ওই অনুভবটা নিজের মধ্যে ফিল করো যে আসলে এইটার অনুভূতিটা আসলে কিরকম। তো আমি আমার মন থেকে দোয়া করব যে তোমরা যেন তোমাদের পরিবারে তোমাদের প্রিয়জন অথবা তোমার বাবা মা, তোমার যারা হচ্ছে প্রিয়জন আছে, তাদেরকে সাথে নিয়ে তুমি যেন ওই কান্নাটা কাঁদতে পারো। এইটার জন্য তোমাকে কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম তো তুমি করবা, আর গাইডলাইনের জন্য আমরা তো তোমার সাথেই আছি। তুমি পরিশ্রম করো, গাইডলাইন আমাদের, বিশ্বাস রাখো হৃদয়ে, দেখা হবে বিজয়ে। দিন শেষে অ্যাডমিশন টেস্টে মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই ভালো করে। তাদের মধ্যে থাকে এই একা লড়াই করার বা একা বেঁচে থাকার যে মানসিকতা, এই জিনিসটা জেগে ওঠে। কারণ এই যে প্রতিকূল পরিবেশ, এই পরিবেশে একাই লড়তে হয়। আমি এমন এক পরিবার থেকে উঠে আসা, আমি হয়তোবা কোনো ঈদে যদি আমি একটা জামা নিয়েছি, একের অধিক জামা কোনোদিন নিতে পারি নাই। শার্ট নিয়েছি, প্যান্ট নিয়েছি, হয়তোবা জুতা নিতে পারি নাই, বা শার্ট প্যান্ট জুতা নিয়েছি আর কোনো সেট গেঞ্জি বা কোনো কিছু নিতে পারি নাই, বা কোনো অকেশন আসছে হয়তোবা এক সেট জামা নিয়েছি, 2 সেট নিতে পারি নাই। আমি এই ধরনের ফ্যামিলি থেকে উঠে আসা, আমি কৃষক পরিবার থেকে উঠে আসা সন্তান। আমার বাবা, আমার দাদা এখনো কৃষিকাজের সঙ্গে জড়িত। এই যে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসি, আমরা নিজেকে কি বলি যে আমি তো মধ্যবিত্ত থেকে উঠে আসছি, আমি কি পারবো? আরে ভাই, তুমি কেন পারবা না? তোমার মনের মধ্যে আরো শক্তি বেশি থাকে, তোমার মনের মধ্যে একা লড়াই করার একটা কি থাকে, একটা স্পৃহা থাকে। তোমার বাবা যদি কোটি কোটি টাকা থাকতো তাহলে তুমি কি করতা? তুমি জীবনে তুমি অ্যাডমিশন টেস্টে এই প্যারাটা তুমি নিতে না। তুমি মনে করতো যে আমার বাবার টাকা আছে, আমি প্রাইভেটে ভর্তি হবো বা দেশের বাইরে চলে যাবো। ভাই, মধ্যবিত্ত পরিবারের তো ওই ধরনের অ্যাবিলিটি নাই, আমাদের ওই ধরনের অ্যাবিলিটি নাই। আমরা সরকারি প্রতিষ্ঠানে পড়ার জন্য, কম খরচে গ্রাজুয়েশন করার জন্য আমাদের কি একমাত্র উপায় কি? এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলা। ভালো একটা প্রিপারেশন নিয়ে নিজের সঙ্গে লড়াই করে এই প্রতিকূল পরিবেশে আমরা যদি টিকে যাই, তাহলে কি হবে? আমরা দিন শেষে কম খরচে আমরা গ্রাজুয়েট হতে পারবো। এই জন্যই আমাদের এই লড়াই। এই যে অ্যাডমিশন টেস্ট সামনে আসতেছে, সামনে অ্যাডমিশন টেস্ট দিবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবা, সেখানে নানান প্রতিকূল পরিবেশ আসবে, অনেক সময় হতাশা আসবে, অনেক সময় নানান ধরনের প্রতিকূল আসবে, চাপ আসবে। আমি কি পারবো? আমার দ্বারা কি সম্ভব? আমার বাবা তো পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা দিচ্ছে, আমার মা তো দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে টাকা দিচ্ছে।
আমি কি পারবো, এই যে একটা স্পৃহা, এই যে একটা শক্তি, এই ইচ্ছা শক্তি দিন শেষে তোমাকে ঢাবিয়ান হিসেবে গড়ে তুলবে। কারণ এই যে মানসিকতা, প্রতিকূল পরিবেশে মানসিকভাবে চাঙ্গা থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে তোমাকে রেগুলার পরিশ্রম করে যেতে হবে, পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে, ভালো একটা মেন্টর থাকতে হবে, ভালো একটা গাইডলাইন থাকতে হবে। তাহলে দেখবা এই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তুমি ভালো করবা এবং তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, কোনো দর্শনার্থী হিসেবে নয়। বিশ্বাস রাখো হৃদয়ে, দেখা হবে বিজয়ে। কিছু স্টুডেন্ট আছে প্রতি ব্যাচে এই যে 69,000-এর মধ্যে এখানে 10,000 পোলা বানাচ্ছে, বুঝছিস? এদেরকে যদি কালকে আমি প্লেনে করে আন্দামান দ্বীপপুঞ্জে নিয়ে যাই, হ্যাঁ, এবং এদের টিচারের জায়গায় বানর বসায় দিই, যে বানর পড়াবে একে, বানর, তো একটা বানর দিয়ে বসায় দিব, ও তাও বুয়েটে চান্স পাবে, ও তাও মেডিকেলে টপ করবে। কথা হলো যখনই আমরা কথা বলতে আসি তখনই মানুষ আবিষ্কার করে বুয়েট ফার্স্ট। আরে বুয়েট ফার্স্ট, ওটা তো একটা প্রাণী, ওটা মানুষই নাই না ফার্স্ট, ওটা তো একটা মানে এআই, এটা এআই মডেলের সাথে কম্পারিজন হয়। যে বুয়েট ফার্স্টকে আইডলও মানছো, সে বুয়েট ফার্স্ট মনে করো সকালবেলা উঠে 3টার দিকে 1 গ্লাস জুস খায় 20 ঘন্টা পরে, আর তুমি বাসায় বসে বসে 16 ঘন্টা ফোন স্ক্রল করো। কোনে থেকে কিসের কম্পারিজন হইতেছে বুঝলাম না। এখন আমি যদি বলি আমার আইডলকে দাঁড়ক, রাত 3টার দিকে জিম করে, আর ভাই তো মরে যাবো রাত 3টার দিকে উঠতে, 2 দিন উঠলে মনে করো পরের দিন আমার চেত্রায় পাওয়া যাবে না, আমি নাই। ঠিক আছে, তো এই যে তোমরা কম্পারিজন গুলো যখন করো তখন খুব খারাপ লাগে। একটা পরিশ্রম করে এত পরিমাণে পড়াশোনা করতে হবে যাতে ইন ফিউচারে কেউ কখনো তোমার এই অ্যাডমিশন নিয়ে কথা না বলতে পারে। তুমি কি সেই সেম মানুষটা না যে এই সিজনের শুরুতে বুয়েট, ঢাবি বাদে অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করতেছিল না? তুমি কিন্তু সেম মানুষটা, তুমি কিন্তু সেম ওই ছেলে বা মেয়ে যে চিন্তা করছিলে ঢাকা ক্যারিয়ারে কি করব, সেই সেম মানুষ কিন্তু আজকের এই লাইভে আছে কমেন্ট করতেছো একটা পাবলিকে সিট চাই। বাস্তবতা অনেক কঠিন, রিয়ালিটি ইজ অফেন ডিসঅ্যাপয়েন্টিং। এই জন্য বলতেছি যে পারফেকশনিস্ট হয়েও না। তোমরা অনেকে গুচ্ছতে বড় বড় ক্লাস করতেছো, করো, কোনো সমস্যা নেই, কিন্তু খুবই সুন রিয়েলাইজ করবা যে জিনিসটা যতটা ইজি ছিল, শুরু থেকে মনে হচ্ছিল ইজি, আরে হয়ে যাবে, আরে অনেক তো পড়ছি, অনেক পড়া হয় না। ইউ টার্গেট দিস, শুরু থেকে উচ্চাভিলাষ করতে যাই কিন্তু ধরাটা খাচ্ছ। যেই স্টুডেন্টের লিটারালি কেতাবের ম্যাথ মিলাইতে পারে না, ও মনে করো কোনো একজন বড় ভাইয়ের, যে কোনো এক বুয়েটের ভাইয়া লাইভে আসে বসে, আমি টিনের চালের ঘরে থাকতাম, আমি 3 বেলা না খায় থাকতাম, আমি বিড়ির আগুনে পড়াশোনা করছি, আমি হলাম নিউজ পেপার থেকে ক্যালকুলাস শিখছি। তুমি কেন বলো তোমাকে দিয়ে জীবনে কিচ্ছু হবে না? তুমি যদি আজকে জীবন যুদ্ধে হেরে যাও তাহলে এই হারটা শুধু তোমার একার না। তুমি যেদিন এই পৃথিবীতে এসেছিলে তোমার বাবা তোমাকে কোলে নিয়ে তোমার চোখের দিকে তাকিয়ে তোমার বাবা স্বপ্ন দেখেছিল। ওই দিন থেকে আজ পর্যন্ত তোমার বাবা তোমাকে নিয়ে হাজারো লক্ষ স্বপ্ন দেখেছে। তুমি যদি আজকে বলো বাবা আমি হেরে গেলাম, আমাকে দিয়ে কিচ্ছু হবে, হয়তো তুমি বলতে পারো যে পানির অপর নাম জীবন, পানির অপর নাম জীবন, কিন্তু ভাই পানি কিনতে টাকা লাগে, পানি কিনতে কি লাগে? টাকা লাগে। তাহলে টাকার অপর নাম কি? ভাই জীবনে সফল হতে হবে। জীবনে যখন তুমি সফল হবা, যখন তুমি সফল ব্যক্তিত্ব সামনে দাঁড় করাবা, তখন দেখবা প্রত্যেকটা সমাজের মানুষ তোমাকে মূল্যায়ন করতেছে, প্রত্যেকটা মানুষ তোমাকে কি সম্মান দিবে। এই যে সফলতা, তোমার ছাত্র জীবনের সফলতার ধাপ তোমার সামনে চলে আসছে, এটা একটা সফলতা যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিজের করে নেওয়ার পর, তারপর অনার্স কমপ্লিট করার পর তুমি তোমার জীবনের চূড়ান্ত সফলতায় পৌঁছে যাবে। হয়তো তুমি বলতে পারো যে পানির অপর নাম জীবন। তোমার কি মনে হয় যে তুমি যেই টাইমটাতে পুরা রাত জাগে ফোন চালায় পাবজি খেলতেছো, এন্ড আরেকটা ছেলে পুরা রাতটা জাগে পুরা সোশ্যাল লাইফ স্যাক্রিফাইস করে একটা টেবিলের মধ্যে একটা লাইন জ্বালায় পড়তেছে, রেজাল্ট কে ভালো করবে? আল্লাহ কখনো এই অন্যায়টা হবে না যে তুমি সুন্দর মতো ভালো জায়গায় চান্স পাই গেলা, সে পাইলো না। এটা 99% কেস হয় না, 1% এক্সেপশন হয়তো বা মহান আল্লাহ তাআলা তার জন্য আলো ধারও কিছু লাগছে, যার সেটাকে দেয় নাই, বাট 99% কেসে হি উইল উইন। তুমি যেই টাইমটাতে তোমার চিন্তা করছো আজকে জিমে যাবো না, আজকে এইটা কাজটা করবো না, না পড়লেও তো হয়, সেই টাইমটাতে একটা মানুষ পুরো লাইফ স্যাক্রিফাইস করে পড়তেছে। এই যে আমরা আজকে এত সকল মানুষজনের কথা শুনি, ইলন মাস্ক বলো, জেফ বেজোস বলো, বাংলাদেশের শেখ আকিজউদ্দিন বলো, বা বসুন্ধরা গ্রুপ বলো, এই লোকগুলো যদি তুমি জীবনী পড়ো, তাদের লাইফটা কন্টিনিউয়াস স্যাক্রিফাইসের দিয়ে ভর্তি। যেই টাইমটাতে তাদের বয়সী মানুষজন পুরো লাইফ এনজয় করছে, পুরো লাইফ এনজয় করে যাচ্ছে, তারা ওই টাইমটাতে কুত্তার মতো খাটে গেছে। আমরা কুত্তার মতো খাটাটা একটা মানে মেটাফোর হিসেবে ইউজ করি, আগে মানে কুকুর খুব পরিশ্রমী প্রাণী না, বাট একটা হিংস্রতা আছে, ওই হিংস্রতা বোঝানোর জন্য যে ওই লেভেলে আমাদেরকে খাটতে হবে। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে তোমার যদি মনে হয় যে না তারা একটা খুব চিল লাইফ কাটাচ্ছে, এই জন্য তারা খুব ভালো জায়গায় চলে যাবে, তা না। আমরা স্কুল লাইফে দেখছি
যে যারা ওই টাইপটাতে হয়তো বা আমরা মনে করো সাদা কেস করে সব জায়গায় বেড়াইতে আমরা হয়তো খুব পার্টি টাইটি করতে পারি, খুব একটা ফ্রেন্ডসের কারণে খুব একটা বাইক টাইক নিতে পারিনি, আমরা বাইকে করে ঘুরে বেড়াইছে। হয়তো 2016-17 সালের দিকে আমাদের যেসব ফ্রেন্ডরা খুব পাঙ্গু ছিল সেসব ফ্রেন্ড এখন হয়তো বা জাস্ট একটা সিঙ্গেল ভার্সিটিতেও করতে পারতেছে না। তারা এখন মনে করো বিভিন্ন জায়গায় পার্ট টাইম জব নিচ্ছে, বিভিন্ন ড্রাগ অ্যাডিক্ট, তারা তাদের আলটিমেটলি ফিউচার নিয়ে কোনো গোল নাই। বাট ওই টাইপটাতে আমরা যেসব ফ্রেন্ডরা এগুলো সব স্যাক্রিফাইস করে পড়ছিলাম, ওরা হয়তো বা তাদের লাইফে ভালো ভালো জায়গায় সেটেল, 90% কেসে তারা ভালো ভালো জায়গায় সেটেল। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে স্যাক্রিফাইস, অ্যান্ড যেই টাইমটাতে মানুষজন মজা নিচ্ছে সেই টাইমটাতে তোমাকে খাটতে হবে। দেখবা তোমার লাইফে চেঞ্জ আসবে, দেখবা তুমি বাকিদের চেয়ে কেমন যেন আগায় যাচ্ছ। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোন এফোর্টটা ম্যাটার করে জানো? যে সময় কেউ এফোর্ট দেয় না। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি হয়তো এখন রাত 5টা বাজে, আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি যেই টাইমে ভিডিওটা বানাচ্ছি এই টাইমে কেউ ভিডিওটা বানাচ্ছে না। সো আই নো আই এম অ্যাট লিস্ট ওয়ার্কিং হার্ডার দেন আ লট অফ পিপল। অনেক মানুষের এই টাইমটাতে ঘুমছে ঘুমাচ্ছে, সেই টাইমটাতে অবভিয়াসলি আমি ভিডিওটা বানাচ্ছি। সো অ্যাটলিস্ট আমার লাইফে তাদের চেয়ে একটু বেশি হলে ভ্যালুটা আছে। সো তোমার যে লাইফে হোক সেটা পড়াশোনা, হোক সেটা তোমার পড়ার এক্সারসাইজ, হোক সেটা কোনো লাইফে কোনো একটা ডিসিশন বা কোনো একটা এফোর্ট, অ্যাট দি এন্ড অফ দ্য ডে মানুষজনের কে কখন মাসুলটা দিতে হয়। যে যেই টাইমটাতে আমি রাত জাগে পড়তেছিলাম, যেই টাইমটাতে আমি 10 থেকে 12 ঘন্টা পড়ছি, যেই টাইমটাতে আমার পুরা ফ্রেন্ড সার্কেল ইন্টারনেটে এনজয় করছে, চিল করছে, সেই টাইমটাতে আমি বাইরের মধ্যে বসেছিলাম, সেই টাইমটাতে আমি 6টা করে প্রাইভেট পড়ছি। দ্যাটস ওয়াই আমি আজকে একটা ভালো ভার্সিটিতে পড়তেছি। যেই টাইমটাতে তোমরা মজা নিচ্ছে না এইচএসসির পরপর, সেই টাইমটাতে আমি IELTS এর কোর্স করছি, আমি বিদেশি ভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করছি। দ্যাটস ওয়াই আমি আজকে একটা বিদেশি ভার্সিটি MIT বারবার ট্যাবেল স্কলারশিপ পাইছি। তোমরা যেই টাইমটাতে খুব সুন্দর মতো পার্টি করতেছিলা, প্রচুর ফাস্টফুড খাচ্ছিলে, সেই টাইমটাতে আমি না খায় না দেয় জিমে ঘন্টার পর ঘন্টা ব্যয় করছি। দ্যাটস ওয়াই আমি আজকে ফিট, দ্যাটস ওয়াই তোমরা আজকে মোটা, অথবা আজকে তোমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ হয়েছে, অনেক প্রকার প্রবলেম তোমাদের। অ্যাট দি এন্ড অফ দ্য ডে যেই এফোর্টটা ম্যাটার করে, দেখো পার ডে 3 থেকে 5 ঘন্টা 6-7টা প্রাইভেট সবাই পড়ে, সবাই কেন চান্স পায় না? সবার রেজাল্ট কেন ভালো না? সবার বডি ফিটনেস কেন ভালো না? সবাই কেন লাইফে সাকসেসফুল না? কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে ম্যাটার করে যে না, ওকে আমাদের প্রত্যেকের বেস লাইন সেম, আমরা একই রাস্তায় দৌড়াচ্ছি, একই বই পড়তেছি, একই কোচিংয়ে যাওয়ার ট্রাই করি, একই গাইড ফলো করি। বাট যেই জিনিসটা আমাকে আলাদা করবে যে বাকিরা যেই টাইমটাতে ঘুমাচ্ছিল সেই টাইমটাতে আমি কি করতেছিলাম। আমি একটা স্টোরি বলি, স্টোরিটা আগেও বলছি যে আমাদের বায়োলজি অলিম্পিয়াড হয়েছিল, ঠিক আছে? এবং বায়োলজি অলিম্পিয়াডে আমি ফার্স্ট ইয়ারের একটা ছেলে চ্যাম্পিয়ন হয়েছি পর্ব দুইবার। সো যখন প্রথম ইন্টারভিউ হচ্ছে তখন একবার, এবং ফার্স্ট ইয়ারের শেষের দিকে আরেকবার। তো কীভাবে হইল? আমি জানি যে মেডিকেলের যারা আছে, যারা ওই বছর অ্যাডমিশন নেবে, তারা আমার তো অনেক ভালো জানে, বায়োলজি যারা অনেক ভালো করছে, এবং আমি তো ক্লাসে বের করে ভাইয়া আপনি যা করেন নেক্সট 7 দিন আমরা বায়োলজি বই মোটামুটি শেষ করা যাবেন, আমি বাকিটা মুখস্থ করে নেব। সো তার পরবর্তী 7 দিন আমার প্রাইভেট পর্যন্ত আমি অফ করে দিয়েছি যে স্যার আসতে হবে না, এই 7 দিন আমি একটু ব্রেক নিই। এই 7টা দিন আমার শুধুমাত্র খাওয়া, ওয়াশরুম, রেস্ট, এর বাইরে আমি শুধুমাত্র বায়োলজি পড়ছি। 7টা দিন পরে আমি চ্যাম্পিয়ন হয়েছি। আমি জানি যে এই 7টা দিন বাকিরা হয়তো তাদের লাইফে পুরো চিল লাইফ কাটাচ্ছে, তো আমাদের একটু পড়লো বায়োলজি কে বলে। বাট আমি ওই সময়টাতে পড়ছি যে সময়টাতে বাকিরা রেস্ট করছে। আমি জানি যে আমার সৃষ্টিকর্তা আমাকে কখনোই এই পরিশ্রমটা ফেলে যেতে দিবে না। ট্রাস্ট মি, কোনো পরিশ্রম তোমার লাইফে কখনো বৃথা যায়। রাত এখনো অনেক বাকি, তাই এখনো তোমার মেহনত অনেক বাকি। সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু তুমি জাগো। যদি জীবন বদলাতে হয় তাহলে চলো, ওঠো আর ভাগো। যখন সবাই আরাম করে ঘুমাবে তখনও তোমাকে রাত জেগে বইয়ের পাতা উল্টাতে হবে, কারণ বড় স্বপ্ন তুমি দেখেছো। তাই সেটাকে পেতে হলে দিনরাত তোমাকে নিজের সাথে লড়তেই হবে। পরিশ্রম এতটা করো যতটা আজ পর্যন্ত কেউ কোনোদিন করেনি। ফের দেখো তুমি পাবে সেই সব কিছু যা আজ পর্যন্ত কেউ কখনো পায়নি। সোসাইটি, ঘর, পরিবার, বন্ধু বান্ধব, প্রেম, ভালোবাসা, সবাই তোমার ভ্যালু দেখে। শুনতে একটু কঠিন লাগলেও কথাটা একদম সত্য। না
বন্ধুরা বন্ধুত্বের দাম দেবে না, ভালোবাসা তোমার সাথে থাকবে না, তোমার পরিবার তোমাকে ইজ্জত দেবে। কারণ এই সোসাইটি ভ্যালু দেখে মানুষকে জাজ করে। সেই জন্য এটা তোমার দায়িত্ব যে কোনো ভাবে নিজের ভ্যালু বাড়ানো। যেগুলো ভেঙে গিয়েছে সেগুলো আবার নতুন করে জোড়ো, যেগুলো অগোছালো হয়ে আছে সেগুলোকে গুছিয়ে আবার একটা নতুন শুরু করো। তোমাকে জীবনে কিছু করে দেখাতেই হবে, তোমাকে সমাজে নাম কামাতেই হবে, এটা তোমার দায়িত্ব। আর এই দায়িত্ব থেকে তুমি কোথাও পালিয়ে যেতে পারবে না। আজ যদি এই দায়িত্বটি তুমি না নাও তাহলে তোমার কি হাল হবে সেটা তো তুমি বুঝতেই পারছো, তোমার কি পরিচয় তৈরি হবে সেটা তো তুমি দেখতেই পাচ্ছ। সেই জন্য এটাই ভালো হবে যে আজ একটু কষ্ট সহ্য করে, একটু সমস্যার সম্মুখীন হয়ে, আনন্দ উল্লাসগুলোকে একটু সাইডে রেখে তোমাদের মধ্যে অনেকেই আছো যে রাত্রের বেলা পড়ার সময় চিন্তা করো যে এখন ঘুমায়া যাই, পরের দিন হচ্ছে অনেক সকালে উঠবো, কিন্তু যখন সকালে ঘুম থেকে ওঠার সময় হয় তখন চিন্তা করো যে আরে ভাই আরেকটু ঘুমাই, আরেকটু পরে উঠবো। এবং এরকম করতে করতে দেখা যায় যে অনেক পরে তোমরা ঘুম থেকে উঠে এবং তখন অনেক আফসোস হয় যে এর থেকে তো ভাই রাত্রে পড়াটাই অনেক ভালো ছিল। স্বপ্নটাকে হচ্ছে বড় করে দেখো। তোমার মধ্যে যে স্বপ্নটা আছে সেই স্বপ্ন জিনিসটাকে অনেক বড় করে দেখতে শিখো। আমি একটা এক্সাম্পল দিই। ধরো তুমি আজকে ঘুমাইছো, পরের দিন মনে করে অনেক ভোরে উঠতে হবে। তোমাকে কোনো কারণে বলা হইলো যে পরের দিন ভোরে উঠে তোমার কোন একটা বন্ধু ফোন দিল যে দোস্ত চল একটা ম্যাচ আছে। শুক্রবারের দিন, বন্ধের দিন, তোমাকে একটা বন্ধু ফোন দিল যে দোস্ত আজকে একটা ফুটবল ম্যাচ আছে, আজকে একটা ক্রিকেট ম্যাচ আছে সকালে অমুক মাঠে। উঠিস কিন্তু ভোরবেলা উঠিস, একবারে সকাল সকাল কিন্তু বেরোবো। তখন দেখা যাবে কি যে তোমার কিসের ঘুম কিসের কি, তোমার মধ্যে অটোমেটিক একটা এনার্জি চলে আসছে যে আরে ধুর ঘুম তো পরে, ঘুম তো আরো অনেক ঘুমানো যাবে, কিন্তু এই খেলাধুলার সুযোগটা কি জীবনে আসবে? তাহলে তুমি চিন্তা করো তখন তোমার ঘুম ধরে না। কেন ধরে না? এটাকেই তোমার বলা হয় ম্যাটার অফ ইন্টারেস্ট। তোমার খেলাধুলাতে তোমার ম্যাটার অফ ইন্টারেস্ট অনেক বেশি, বা তোমার মুভি দেখাতে ম্যাটার অফ ইন্টারেস্ট অনেক বেশি। কারণ তুমি চিন্তা করো যে এই জিনিসগুলো 2 ঘন্টা 3 ঘন্টা দেখলে তোমার মধ্যে হচ্ছে যে একটা স্যাটিসফ্যাকশন আসবে, যেটা তোমার মনটাকে অনেক ভালো করবে। কিন্তু সেম জিনিসটা আমরা পড়াশোনার ক্ষেত্রে ভাবতে পারি। তুমি নিজেকে কোশ্চেন করো তো, লাস্ট কবে তুমি একদিনে 12 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা করছো? তুমি নিজে দেখো তো। তোমার কিন্তু মেধা আছে, আর এমন না যে আল্লাহ তোমাকে মেধা দেন, তোমার যথেষ্ট মেধা আছে, বাট তুমি এই মেধাটাকে কাজে লাগাচ্ছ। মেধা একটা মানুষের জন্য আল্লাহ প্রদত্ত কত বড় সম্পদ, এটা আমরা খুব ভালো করে জানি। দেখো তোমার কি মনে আছে ওই যে ছোটবেলায় তোমার আম্মু তোমার প্রাইভেট স্যারকে বলতো যে স্যার ওর মেধা খুব ভালো, ও পড়লে পড়া খুব মনে রাখতে পারে, কিন্তু ওর দুষ্টামির জন্য, ওর বান্দরামির জন্য, খেলাধুলার জন্য ও পড়ে না। তাহলে তুমিও জানো তোমার মেধা খুব ভালো, তুমিও জানো একটা পড়া শেষ করতে তোমার কতক্ষণ লাগে, বাট তুমি নিজের বিবেককে প্রশ্ন করো তো, তুমি কি তোমার মেধার সঠিক মূল্যায়ন করতেছো? তুমি কি তোমার এই মেধাকে কাজে লাগাচ্ছ? কিন্তু উত্তর হচ্ছে না। দেখো মেধা আল্লাহ প্রদত্ত কত বড় একটা নিয়ামত, কত বড় একটা সম্পদ, এটা আমরা খুব ভালো করেই জানি। মাথায় রাখবা, আল্লাহ সবাইকে সমান মেধা দেয় না, আমাদের প্রত্যেকের মেধা সমান না। আমার একটা স্কুল ফ্রেন্ড ছিল, মানে স্কুলের বন্ধু, আমরা দুইজন একসাথে মোটামুটি পড়াশোনা করতাম, বাট ও সারাদিন সকাল দুপুর সন্ধ্যা রাত সারাদিন পড়াশোনা করতো, তবুও ওকে কোশ্চেন করলে পারতো না ঠিকভাবে, মনে রাখতে পারতো না, এরকম করতো, বাট ও অনেক করতো। আমরা তো বুঝতাম যে ওর হয়তো একটু মেধা শক্তি কম, ও পড়া মনে রাখতে পারে কম, বাট ওর থেকে আমরা আরো অল্প পড়ে মনে রাখতে পারি। তুমি নিজেকে প্রশ্ন করো তো, তোমার মেধা শক্তি কি এতই দুর্বল যে তুমি একটা পড়া পড়লে মনে রাখতে পারো না? তুমি নিজেকে প্রশ্ন করো যে তোমার মেধা শক্তি কি এতই দুর্বল যে তুমি একটা পড়া পড়লে মনে রাখতে পারো না? তুমিও খুব ভালো করে জানো যে তুমি যদি ঠিক মাগরিবের পরে মনোযোগ দিয়ে যদি 1 ঘন্টা পড়াশোনা করো, তুমি যা পড়বা তাই টু জেড মনে রাখতে পারবা, জাস্ট রিভিশন দিতে হবে। তুমি দেখো তো, তুমি কেন নিজের এই মেধাকে, আল্লাহর এত সুন্দর দেওয়া চমৎকার একটা মেধাকে তুমি অবমূল্যায়ন করতেছো? তুমি কাজে লাগাচ্ছ না কেন? একটা সময় পর এগুলো যেন আফসোস করবা। দেখো তুমি নিজেই খেয়াল করো তো, তোমরা হয়তো এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছ, আর কিছুদিন পরে দিবা, বা অ্যাডমিশন দিচ্ছ, তার সময়টা খুব সীমিত, খুবই সীমিত। তুমি নিজেকে কোশ্চেন করো তো, লাস্ট কবে তুমি একদিনে 12 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা করছো? তুমি নিজেই দেখো তো। তোমার কিন্তু মেধা আছে, আর এমন না যে আল্লাহ তোমাকে মেধা দেন, তোমার যথেষ্ট মেধা আছে, বাট তুমি এই মেধাটাকে কাজে লাগাচ্ছ না। এইচএসসির এই সময়টা খুবই সংক্ষিপ্ত, অ্যাডমিশনের এই সময়টা খুবই সংক্ষিপ্ত, এই সময় পরিশ্রম করতে হবে, বাট পরিশ্রমের পাশাপাশি আল্লাহ তোমাকে মেধা দিছে, বাট তুমি তোমার এই মেধাকে কাজে লাগাচ্ছ না। যদি কাজে না লাগাও, লাইফে কখনো শাইন করতে পারবে না। তুমি তোমার
যে লক্ষ্য নিয়ে আগাচ্ছ, যে গন্তব্যে আগাচ্ছ, এইচএসসিটা ভালো করবা, অ্যাডমিশনটা ভালো করবা, একটা টপ ভার্সিটিতে চান্স পাবা, এগুলো স্বপ্নে থেকে যাবে যদি তুমি তোমার নিজের এই মেধাকে প্রপার ওইতে কাজে না লাগাও। সো আমি একটা রিকোয়েস্ট করব, যার মেধা নেই সে বুঝে। তোমার অনেক ফ্রেন্ড আছে যারা তোমার একটানা 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা পড়াশোনা করো, খুব কিছু একটা মনে রাখতে পারো না, বাট তুমি জানো যে তুমি 4-5 ঘন্টা পড়লেই তুমি কি পরিমাণ পড়া তোমার কভার করতে পারো। তুমি নিজের উপর বিশ্বাস রাখো, হয়তো তোমার মনে হচ্ছে আমি কি মেধাবী, আমার কি মেধা আছে। ভাই তুমি আমার কথা ধরে একটা দিন দৈনিক, জাস্ট একটা দিন 12 ঘন্টা পড়াশোনা করি, জাস্ট একটা দিন, সকাল দুপুর বিকাল রাত মিল, জাস্ট একটা দিন 12 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা করিও। এরপর মিলেও ওই দিনে তুমি তোমার সিলেবাসের কি পরিমাণ অংশ কভার করতে পারছো। সো একদিনে যদি তুমি এত কিছু কভার করতে পারো নিজের সিলেবাসের এতগুলো সাবজেক্টের, এরকম যদি জানা 7 দিন পড়াশোনা করতে তাহলে কি পরিমাণ পড়া আগে যেত। এভাবে যদি জানা 1 মাস পড়াশোনা করতে তাহলে কি পরিমাণ পড়া তোমার আগে যেত। সো জাস্ট একটা কথাই বলবো, আল্লাহ তোমাকে যে মেধাটা দিছে এই মেধাটাকে কাজে লাগাও, এই মেধার মধ্যে জুলুম করিও না। তুমি যদি তোমার মেধার উপর জুলুম করো সেটা তোমার নিজের উপর জুলুম করা, নিজের সময়কে নষ্ট করা। একটা সময় পর যখন সময় থাকবে না তখন সে আফসোস করবা, যখন এইচএসসি রেজাল্ট খারাপ হবে, অ্যাডমিশনের রেজাল্ট খারাপ হবে, তখন আফসোস করবা। আর শুধু ওই যে মৃত্যুর পর যখন মানুষ আবার একটা সময় পর আফসোস করতো যে ইস আমি যদি আবার আমার আগের সময়টাতে ফিরে যেতাম, ঠিক এই আফসোসটাই তুমি করবা, বাট সেদিন আর সময় থাকবে না। তোমার নিজের দোষের জন্য নিজের সম্মান নষ্ট হবে, নিজের স্বপ্ন নষ্ট হবে, তোমার পরিবারের সম্মান নষ্ট হবে, তোমার মা বাবা যে আশা নিয়ে তাকিয়ে আছে সেটা নষ্ট হবে। সো মাথায় রাখবা, লাইফে কামব্যাক কখনো নেক্সট আগামীকাল থেকে হয় না, সামনের মাস থেকে হয় না, কামব্যাকটা দিতে হবে এখন থেকে। যদি বলো যে আমি আগামীকাল থেকে পড়বো, মাথায় রাখবে এই আগামীকাল কখনো আসবে না। পাপ্পনের নেক্সট ওয়ার্ল্ড কাপ, আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। এই নেক্সট ওয়ার্ল্ড কাপ কবে আমরা কেউ জানি না, বাট যদি টার্গেট করতে এই ওয়ার্ল্ড কাপ হয়তো ভালো কিছু করতে পারতো। তুমি যদি তোমার কামব্যাকের গল্পটা যদি বলো আমি এখন থেকে করব, নট 1 ঘন্টা পর, এখন থেকে করব, তাহলে তুমি এখন ভালো করতে পারো, নিজের মাথায় কাজে লাগাতে পারবা, কামব্যাক করতে পারবা। বাট যদি বলো আগামীকাল থেকে করব, 1 ঘন্টা পর করব, এই কামব্যাক লাইফে কখনো আসবে না। সো নিজের মেধাকে কাজে লাগাও, আল্লাহ যে মেধাটা দিচ্ছে, যথেষ্ট মেধা দিচ্ছে তোমাকে। সো পরিশ্রম করো, দেখবা তোমার কি পরিমাণ মেধা আছে, বাকিদের থেকে কি পরিমাণ তুমি বেশি তুমি পড়তে পারো। শুভকামনা রইল, ভালো করো, আল্লাহ হাফেজ। যে তুমি এমন কিছু আশা করবে না যেটা তোমার নাগালের বাইরে। আশা করো যা তোমার ক্ষমতার ভেতরে আছে, যা তুমি অর্জন করতে পারবে, যা তুমি গ্রহণ করতে পারবে, ওইটুকু আশা নিয়েই মানুষ বাঁচে। সফলতা পাওয়ার আগে প্রত্যেককেই ব্যর্থ হতে হয়, তাই তুমিও এটিতে অভ্যস্ত হয়ে ওঠো। দিনের শেষে ব্যর্থতা তোমাকে বুঝতে সাহায্য করবে তোমাকে কোন পথে এগিয়ে যেতে হবে। তুমি যদি কখনো ব্যর্থ না হও তাহলে এটা প্রমাণ হয়ে যায় যে তুমি বড় কিছু করার জন্য সত্যি চেষ্টা করছো। দুর্ভাগ্য দূর অবস্থার মধ্যে তুমি যখন সাহস দেখাও তখন তুমি তোমার জীবনে পরিবর্তন আনো। এই উত্তেজনামূলক মোটিভেশন স্পিচগুলো তোমাকে কখনোই কোনোদিন সেটেল হতে দেবে না এভারেজ হওয়ার জন্য। তোমার ভিতরে সাহস যোগাবে হাজারো প্রতিকূলতার মধ্যে লড়াই করে বিজয়ী হওয়ার জন্য। আমরা এমন মানুষদের দ্বারা সবচেয়ে বেশি অনুপ্রাণিত হই যারা অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হয়েছে কিন্তু কখনো হাল ছাড়েনি। ভাগ্য এটা একটা ম্যাজিক্যাল শব্দ, কিন্তু জীবনের মানে অভিজ্ঞতা। কখনো কখনো মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা খোলা থাকে সেই জিনিসটার ভিতর দিয়েই যাওয়া। কখনো কখনো জীবনের চ্যালেঞ্জগুলোকে কাটিয়ে ওঠার একমাত্র উপায় বেঁচে থাকে লড়াইয়ের মুখোমুখি হওয়া। লাইফের প্রত্যেকটি ব্যাটেল আমাদেরকে অমূল্য শিক্ষা দেয়। হয় সেই শিক্ষা থেকে আমরা শিখতে পারি কিংবা সেটা অস্বীকার করে দিতে পারি। ফ্রম এ এভলিউশনারি পার্সপেক্টিভ দ্য হিউম্যান মাইন্ডস প্রাইমারি গোল তোমাকে সুরক্ষিত রাখা, নিরাপদ রাখা, কিন্তু কখনো কখনো এটা নিজ ক্ষতি, নিজ পরাজয়ের দিকে তোমাকে পরিচালিত করে। কারণ তুমি সব থেকে সুরক্ষিত থাকো কমফর্ট জোনের মধ্যে থাকে, কোনো ধরনের রিস্ক না নিলে। কিন্তু গ্রেট থিংস নেভার কাম ফ্রম ইওর কমফর্ট জোন। তাই লাইফে এভারেজ হয়ে থাকার এই প্ল্যানিংটিকে পরিত্যাগ করো এবং অসাধারণ হওয়ার জন্য চেষ্টা করো। ভীষণ কঠিন পরিস্থিতির সাথে লড়াই করে
আর একটা কথা মনে রাখবা, নিজেকে ফাঁকি দিবা না, ঠিক আছে? মানে পরে যাতে আফসোস না হয়, আমি যদি আমার অ্যাডমিশন ফিজ আরেকটু পড়তাম তাহলে হয়তো আমার যে ড্রিম ভার্সিটি বা ভালো একটা পজিশনে আমি চান্স পাইতাম, এই আফসোসটা যাতে না হয়, নিজেকে ফাঁকি দিবা না, তাহলেই হবে। ওকে, যার প্রিপারেশন যেই লেভেলেই আছে অসুবিধা নেই, তুমি অনেক পরে আসছো কলেজ লেভেলে, তুমি একটু অ্যাডভান্টেজ পাবা, তুমি আগায় আছো সবার থেকে, তাই না? তুমি ফাঁকিবাজি করছো, এখন তোমাকে ওই ফাঁকিবাজিটা ফিল আপ করতে হবে, ওই গ্যাপটা ফিল আপ করতে হবে। কিভাবে? বাকিদের থেকে বেশি পরিশ্রম করে, বুঝছো? তো যে যেই লেভেলেই থাকো না কেন, আমরা সবার জন্যই পড়াবো, বেসিক থেকেই পড়াবো, যতটুকু দরকার ততটুকুই পড়াবো। ক্লাসটা ফলো করলেই তোমার ভার্সিটির জন্য যা যা দরকার সবকিছুই হয়ে যাবে, ঠিক আছে? তুমি যদি পড়াশোনা চালাই যাও, পড়াশোনা যদি ঠিকঠাক ভাবে করতে থাকো, তুমি যদি এখন ঠিকঠাক ভাবে কষ্ট করো, পরিশ্রম করো, তাহলে তোমার একটা ভালো ফলাফল আসবেই, সেটা যেভাবে হোক আসবে, সেটা যেভাবে হোক আসবে, ঠিক আছে? তুমি একটা ভালো ফলাফল পাবা। মাথায় রাখবা যে তুমি ধরো চান্স পাওয়ার পরে বুয়েটে গেলা, বুয়েটে ভর্তি হইলা, বুয়েটে ভর্তি হওয়ার পরেও অনেকে লাইফে সাকসেসফুল হইতে পারে না। কিন্তু মনে করো একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে বা অনেক সময় প্রাইভেটে পড়েও কিন্তু মনে করো যে ক্যারিয়ারে ভালো জায়গায় যাওয়া যায়। তো সবসময় হার্ড ওয়ার্কিং থাকবা, সবসময় কঠোর পরিশ্রম করবা, ধৈর্য রাখবা, আজারা সময় নষ্ট করবা না, ঠিক আছে? দেখবা তোমার লাইফ একটা জায়গায় গিয়ে সেটেল হয়ে যাবে। জাস্ট নর্মালি তোমার বইয়ে টেবিলে থাকা বইগুলো একটু উল্টায় দেখো কতগুলা পেজ এখনো পুরাপুরি নতুন চকচকা। তো তুমি একটু জাস্ট তোমার রুমের গাইডগুলোর দিকে দেখো কতগুলা চকচকা। যে কটা কোর্স কিনছো প্যানেলে ঢুকে দেখো কতগুলা ক্লাস এখনো করা বাকি, দেখিও নাই। এবং তার পরবর্তীতে তোমার মায়ের রান্নাঘরে একটু যাও, তোমার বাপের রুমটাতে একটু যাও, তারপর দুইটা মানুষের দিকে একটু তাকাও যে দুইটা মানুষের লাইফটা কতটা কঠিন, কতটা কষ্ট করে তোমার মতো একটা নির্লজ্জ বেহায়া পরজীবীর জন্য তারা রক্ত ঘাম কে টাকায় রূপান্তর করে তোমাকে দিয়েই যাচ্ছে। তাদের কোনো আইডিয়াও নাই যে আমার সোনামণি বাচ্চা, আমার সোনামণি খুকুমণি, আমার প্রিয় ভালোবাসার ছেলে, প্রিয় ভালোবাসার মেয়ে এতদিন কিচ্ছু করে নাই, জাস্ট 4-5টা চ্যাপ্টার পড়ছে, কোনো মতন পেপারটা শেষ করছে। তারা আশায় বুক বাঁধতেছে যে এই ছেলেটাই পাবলিকে পাবে, এই ছেলেটাই বুয়েটে পাবে। তোমার বাপ অফিসে গল্প দিচ্ছে যে আমার ছেলেটা খুব পরিশ্রম করছে, তোমার মা গল্প দিচ্ছে আমার মেয়েটা এবার খুব চেষ্টা করছে, বাড়ি থেকে বেরোচ্ছে না। আর তাদের কোনো আইডিয়াও নাই তুমি তলায় তলায় এদিকে এতগুলা ঘটনা ঘটায় রাখছো। শেম, পিওর শেম।